মাইককে মিউট করলাম। যখন আমরা বলবো মাইক অন করতে, তোমরা প্লিজ মাইক অন করে রেসপন্স করো। চলো স্টার্ট করছি। তোমাদের সকলকেই জানাই কংগ্রাচুলেশনস এন্ড থ্যাংক ইউ, কারণ তোমরা নিজেদের ওপর ইনভেস্ট করার জন্য এই কোর্সটা এনরোল করেছো বা ডেমো ক্লাসে ভর্তি হয়েছো। তাই তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ। চলো আমরা শুরু করছি। হ্যাঁ, মাংস হয়েছে। মাইকটা অন আছে, একটু মাইকটা অফ করুন। এবার আমরা শিখবো, আমরা দেখবো যে স্পোকেন ইংলিশ কেন দরকার। ঠিক আছে, আমাদের বর্তমান লাইফে স্পোকেন ইংলিশ কেন দরকার। দেখো, 1 নম্বর হচ্ছে বেটার জব অপরচুনিটি পাওয়ার জন্য। ভালো কমিউনিকেশন স্কিল থাকলে চাকরি পাওয়ার চান্স অনেক বেড়ে যায়, সেই জন্য আমরা স্পোকেন ইংলিশ শিখে থাকি। ঠিক আছে, প্রথম যেটা আমাদের শিখতে হয় সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য, চাকরি পাওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। ইন্টারভিউয়ে কনফিডেন্সের সাথে ইংলিশ বলতে পারলে সিলেকশনের চান্স অনেক ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে, তাই আমরা স্পোকেন ইংলিশ শিখি। এটা জাস্ট আমরা একটা ওভারভিউ দিচ্ছি, ওভারভিউ পরে আমরা কোশ্চেন অ্যান্সার ফর্মে যাব। দেখো, সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য ফ্লুয়েন্ট ইংলিশ কমিউনিকেশন মানুষকে মেন্টালি অনেক কনফিডেন্ট করে তোলে। কলেজ এবং অফিসে স্মার্ট ইমপ্রেশন তৈরি করার জন্য গুড ইংলিশ কমিউনিকেশন ইনস্ট্যান্টলি স্মার্ট পার্সোনালিটি ক্রিয়েট করে। এমনকি হায়ার স্টাডিজের ক্ষেত্রেও তোমরা যখন হায়ার স্টাডিজ করতে যাবে তখন সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্পোকেন ইংলিশ অনেক দরকার পড়বে। পাবলিক স্পিকিং ফিয়ার দূর করার জন্য। কেউ কেউ বলো যে আমরা পাবলিক স্পিকিং করতে পারি না, আমরা লোকের সামনে কথা বলতে গেলে তুতলে যাই, ঘাবড়ে যাই। তাদের ফিয়ার দূর করার জন্য কিন্তু আমরা স্পোকেন ইংলিশ শিখে থাকবো। কেরিয়ার গ্রোথ এবং স্যালারি বাড়ানোর জন্য। এবার ধরো কেউ কোনোভাবে চাকরি পেয়ে গেলে, চাকরিতে যখন প্রমোশনের সময় আসবে সেক্ষেত্রে তোমাদের স্পোকেন ইংলিশ দরকার পড়বে। কারণ কি, একটা কোম্পানিতে গেলে বা কোনো একটা ইনস্টিটিউশনে গেলে সেখানে তোমার হায়ার অথরিটির সাথে একটা কমিউনিকেশন স্কিল খুব দরকার। এই কমিউনিকেশন স্কিল তখনই বাড়বে যখন তুমি একটা স্পোকেন ইংলিশের তোমার মধ্যে একটা স্কিল থাকবে। চলো পরে কি, ফরেন ক্লায়েন্টস এবং পিপলের সাথে কমিউনিকেট করার জন্য। এখানের মধ্যে অনেকেই আছো যারা ফ্রিল্যান্সিং করো বা বিদেশি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে কাজ করো। তাদের জন্য এরকম আমার অনেক স্টুডেন্ট আমাকে এসএমএস করে যে আমি ফরেন ক্লায়েন্টের সাথে আমরা যোগাযোগ করতে পারি না, ভালো কথা বলতে পারি না। তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট। তারাও কিন্তু স্পোকেন ইংলিশ শিখে তাদের ইংলিশ স্কিল বাড়াতে পারবে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ওয়ার্ল্ডে কনফিডেন্ট হওয়ার জন্য। আমরা সবাই জানি বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার যুগ, এবং সেই অনলাইন ওয়ার্ল্ডে তোমরা যদি নিজেদেরকে কনফিডেন্ট দেখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে স্পোকেন ইংলিশ শিখতে হবে। পার্সোনালি ডেভেলপমেন্টের জন্য তোমরা দেখে থাকবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যে সমস্ত মানুষ বা যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধব একটু ইংলিশে কথা বলতে পারে তাদেরকে সবাই অ্যাটেনশন বেশি দেয়। কেন? তারা নিজেদেরকে একটু স্মার্ট দেখায় এবং অন্য লোকেরা তাদেরকে স্মার্ট মনে করে। তাই নিজেদের পার্সোনালি ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু স্পোকেন ইংলিশ দেখে থাকবো। তোমরা ধরো তোমার একটা বলিউড অ্যাক্টরের নাম বলো যে খুব ভালো কথা বলতে পারে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি শাহরুখ খান। শাহরুখ খানের দেখবে কমিউনিকেশন স্কিল খুব খুব ভালো। ইংলিশের যখন তুমি শাহরুখ খানের হিন্দি দেখো বা ইংলিশেই দেখো, তুমি যখন শাহরুখ খানের কোনো ইন্টারভিউ দেখবে তখন দেখবে শাহরুখ খান কত সুন্দরভাবে কমিউনিকেট করছে। তাই আমরা শাহরুখ খানের সবাই ফ্যান, শাহরুখ খানকে সবার ভালো লাগে। ঠিক আছে, এছাড়া লাইফে মোর অপরচুনিটিস ক্রিয়েট করার জন্য। তার মানে কি, আমরা যদি ইংলিশ জানি তাহলে আমাদের এডুকেশন, কেরিয়ার, নেটওয়ার্কিং সব জায়গাতে নতুন ডোর ওপেন হয়। ঠিক আছে, এই যে নেটওয়ার্কিং, বর্তমান দিনে নেটওয়ার্ক মানে কি, নেটওয়ার্ক কথার অর্থ হচ্ছে মানে তোমার সাথে তোমার বন্ধুত্ব, তুমি যেখানে তোমার ফ্রেন্ড সার্কেল বাড়ানো, তোমার বন্ধুত্ব বাড়ানো, বা তুমি যেখানে কাজ করছো সেখানে সবকিছু বাড়ানো, সেটাকে বলে নেটওয়ার্কিং। ঠিক আছে, নেটওয়ার্কিং বলা হয়। ইংলিশে একটা কথা আছে, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে হচ্ছে তোমার ব্যাংক ব্যালেন্স বা তোমার কত সম্পত্তি আছে, সেটাকে নেটওয়ার্ক বলা হয়। এবার দেখো, তোমার ধরো নেটওয়ার্ক খুব ভালো আছে, তোমার কন্ট্যাক্টে ধরো কেউ আছে ডাক্তার, কেউ আছে উকিল, বড় বড় জায়গায় আছে, কেউ কন্টেন্ট ক্রিয়েটার আছে, মানে ধরো সবাই কোটিপতি লোক সাপোজ। তাহলে কি, তুমি যদি প্রয়োজন হয় তুমি ইনস্ট্যান্ট তাদের কাছ থেকে হেল্প পেয়ে যাবে। এই তোমাদের নেটওয়ার্কটাই ডিফাইন করবে তোমাদের নেটওয়ার্কটা। ঠিক আছে, এবং সে বড় বড় জায়গায় তুমি যদি কারোর সাথে নেটওয়ার্ক বিল্ড করতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু স্পোকেন ইংলিশ দরকার হয়ে পড়বে। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আমরা দেখবো স্পোকেন ইংলিশটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, এক কথায় বর্তমান সময়ে স্পোকেন ইংলিশ শুধু একটা ল্যাঙ্গুয়েজ স্কিল না, এটা একটা কেরিয়ার, কনফিডেন্স এবং পার্সোনালিটি গ্রোথের পাওয়ারফুল টুল। ঠিক আছে, ধরো
অনির্বাণ বলে একটা ছেলে, সে পড়াশোনা জানলো, সবকিছু জানলো, কিন্তু সে সে ইংলিশ বলতে বলতে পারে না, কিন্তু সে গ্রামার বুঝতে পারে, সে লিখতে পারে ভালো, সবকিছু করতে পারে, কিন্তু সে বলতে পারে না, তার মধ্যে কনফিডেন্স নেই। তাহলে সে কি ভালো জায়গায় পৌঁছাতে পারবে? এবং সে যদি স্পোকেন ইংলিশটা রপ্ত করে নেয়, তাহলে অনির্বাণ হয়ে যাবে পাওয়ারফুল। ঠিক আছে, আর আমি একটা হাইপোথেটিক্যাল নাম দিলাম অনির্বাণ। তোমাদের মধ্যে যদি কেউ অনির্বাণ থেকে থাকো, সে কমেন্টে লিখতে পারো। ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আমি অনির্বাণটা লিখলাম। দেখো, আমরা সবাই কিন্তু ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারি না। কেন পারি না? তারপরে সাইড হচ্ছে কিন্তু আমরা কথা বলতে পারি না। কিন্তু কেন পারি না? বিভিন্ন কারণের জন্য আমরা বলতে পারি না। সেটা হচ্ছে গ্রামারের ফিয়ার। আমরা ছোট থেকে অনেকে গ্রামারে, ধরো পড়াশোনা করেছি, গ্রামারের রুল মুখস্থ করেছি, টিচাররা যেমন পড়িয়েছে সেভাবে বই থেকে মুখস্থ করে আমরা গ্রামার শিখেছি। কিন্তু অ্যাকচুয়াল যে গ্রামারের অ্যাপ্লিকেশন, যেটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখাবো, সেটা আমরা হয়তো অনেকেই শিখিনি। ঠিক আছে, এখানে কি লেখা আছে দেখো, অনেকেই ভাবেন গ্রামার পারফেক্ট না হলে ইংলিশ বলা যাবে না। এই ভয়টাই আমরা স্পোকেন ইংলিশের কনফিডেন্স আমাদের কমিয়ে দেয়। তো আমরা ভাবি আমরা যদি কথা বলতে গিয়ে আমরা যদি গ্রামারটা না ঠিকঠাক আসে, আমরা যদি ঠিকঠাক রুল অ্যাপ্লাই না করতে পারি, তাহলে আমরা হয়তো ইংলিশে কথাই বলতে পারবো না। কিন্তু ট্রাস্ট মি, ইংলিশ স্পোকেন ইংলিশের জন্য গ্রামার ততটা ম্যাটার করে না, তোমার কনফিডেন্সটাই আসল। ঠিক আছে, তাহলে গ্রামারের ফিয়ার, ভয়ের জন্যই আমরা অনেকে কথা বলতে ভয় পাই। তারপরে কি হচ্ছে দেখো, প্র্যাকটিসের অভাব। শুধু ভিডিও দেখে বা গ্রামার আসে না, রেগুলার স্পিকিং প্র্যাকটিস না থাকলে ইংলিশ আটকে যায়। ঠিক আছে, তারাও তো অনেক কেউ জয়েন করতে আসছে, একবার অ্যাকসেপ্ট করে নি। তো অ্যাকসেপ্ট করা হচ্ছে। ওকে, দেখো আমাদের কি করি, আমরা গ্রামার পড়ি, গ্রামার পড়ি, আমরা প্র্যাকটিস করি, কিন্তু প্র্যাকটিস করি না। প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের ফ্লুয়েন্সি আটকে যাবে, তখন আমরা প্র্যাকটিসের থেকে আমাদের পারফেকশন আসবে। বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেট করার যে হ্যাবিট, ধরো আমরা ইংলিশ বুঝতে পারি, কিন্তু আমরা বলার সময় মাথায় কি করি, মাথায় সেটা ট্রান্সলেট করার চেষ্টা করি। যে এটা ধরো বললো যে আমার নাম দীপ, তাহলে আমরা মাথায় প্রথমে ট্রান্সলেট করার চেষ্টা করি, মাই নেম ইজ দীপ, সেটাকে আমরা তারপরে বলার চেষ্টা করি। এই যে টাইমের একটা গ্যাপ, এই টাইমের গ্যাপের জন্য কিন্তু আমাদের ফ্লুয়েন্সি অনেকটা স্লো হয়ে যায়। ঠিক আছে, এই যে লেখা আছে মনে মনে আগে বাংলা ভাবা, তারপর ইংলিশে ট্রান্সলেট করা, ফ্লুয়েন্সিটাকে স্লো করে দেয়। এবার হচ্ছে কনফিডেন্স কম থাকা, যে লোকে কি ভাববে, যে আমি তো সবই জানি কিন্তু লোকে কি ভাববে, এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ভয়। লোকে কি ভাববে, লোকে কি বলবে, ভুল বলার ভয়, লোকে হাসবে, এই ভয় ইংলিশ স্পিকিং এর সবচেয়ে বড় ব্যারিয়ার। ঠিক আছে, এই সমস্ত কারণে আমরা স্পিকিং ইংলিশটা করতে পারি না। তারপর হচ্ছে রং লার্নিং মেথড। অনেকে শুধু গ্রামার বা ভোকাবুলারি মুখস্থ করে, কিন্তু রিয়েল কনভারসেশন প্র্যাকটিস না করায় সে ফ্লুয়েন্ট হতে পারে না। ঠিক আছে, ছোট থেকে শুধু ইংলিশ গ্রামারের ফর্মুলা মুখস্থ করে এসেছি, সঠিকভাবে শিখতেই পারিনি, অথবা স্কুলে বা প্রাইভেটে ভালো করে টিচারই পাইনি। ঠিক আছে, এইটা অভিযোগ অনেকেই করো যে আমরা ভালো টিচার পাইনি, বা ভালো শিখেছি শুধুমাত্র মুখস্থ করে এসেছি। মুখস্থ করে আসার জন্য আমরা আমাদের ইংলিশটা কখনোই আমরা শিখে উঠতে পারিনি, সেটা আমরা চেষ্টা করবো শেখানোর। দেখো, লিসেনিং প্র্যাকটিস কম করা। যখন আমরা ইংলিশ প্র্যাকটিস করব, তখন আমাদের ফ্লুয়েন্সি আনার জন্য আমাদেরকে লিসেনিংটাকেও আমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কানে শুনতে হবে, চোখে দেখতে হবে, মুখে বলতে হবে। এবং তুমি যদি ধরো তুমি রোজ বই পড়ছো বা খবরের কাগজ পড়ছো, সেক্ষেত্রে পড়াটাও কিন্তু তোমার ক্ষেত্রে অনেকটা উপকার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাই তোমাকে লিসেনিং করতে হবে, তোমাকে রিডিং করতে হবে, তোমাকে ওয়াচিং করতে হবে, এবং তোমাকে রাইটিং করতে হবে। এই সমস্ত করলে তুমি ইংলিশের প্রতি তোমার গ্রিপটা বাড়বে। দেখো, ইংলিশের এনভায়রনমেন্ট না থাকা, চারপাশে ইংলিশ কমিউনিকেশন না থাকলে স্পিকিং এর হ্যাবিট তৈরি হয় না। এবার ধরো আমরা ম্যাক্সিমাম লোকই খুব মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের ছোট থেকে খুব ইংলিশ কথা বলার কালচার খুব কম লোকেরই থাকে। ঠিক আছে, তাই আমরা সেরকম কোনো ফ্রেন্ড বা আমাদের ফ্যামিলি সার্কেলে কেউ থাকে না যার সাথে আমরা ইংলিশটা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, তাই আমাদের মধ্যে একটা ভীতি থেকেই থাকে যে আমরা তো, আমাদের কোনো কম্পেনিয়ন নেই, আমাদের কোনো পার্টনার নেই, আমরা কিভাবে সেটা প্র্যাকটিস করবো, সেটা একটা ভীতি। ভোকাবুলারি কম থাকা, ভোকাবুলারি বা কথা বলতে গেলে আমরা ভোকাবুলারি ইউজ করি, মানে ডেলি যে ওয়ার্ড গুলো থাকে, আমরা যে স্টক ওয়ার্ড যেটা বলা হয়, সেইগুলো যদি কম পরিমাণে থাকে, তাহলে আমরা একটা হোঁচট খাই যে আমরা বলতে পারবো না। আমরা যদি বলতে যদি মাথায় শব্দই না আসে, যদি আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই, তাহলে আমরা কি করবো, সেই জন্য একটা ভীতি এসে থাকে। দেখো, মিস্টেক্স করার ভয়, যদি ভুল বলি, এটা হচ্ছে সব থেকে বড় ভয়। যে আমি যদি ভুল বলি, তাহলে আমার সামনের লোক আমাকে কি বলবে, কি ভাববে আমাকে। ঠিক আছে, অনেকেই ইংলিশে এটা করার জন্য শুরুই করতে পারে না।
লাস্টের অব্দি কনসিস্টেন্সি না থাকা, ঠিক আছে। ধরো গ্রামার সব জানি কিন্তু বলতে গেলে আমরা হোঁচট খাই, জড়তা চলে আসে, ঠিক আছে। আমরা 2 থেকে 3 দিন প্র্যাকটিস করে নিই, ঠিক আছে আমরা সব জানি, আমরা তো পেরে যাবো। কিন্তু একটা কথা বলতে, তুমি ধরো বাংলা ভাষায়, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, তুমি ধরো কোনো বাইরের একটা স্টেটে গেছো বা বাইরের কোনো দেশে গেছো, তুমি ধরো বাংলা ভাষা যদি অনেকদিন না শোনো, অনেকদিন না বলো, তখনও দেখবে তোমার ক্ষেত্রে একটা জড়তা চলে আসবে, তখনও তুমি বাংলা ভাষাটা একটু আটকে আটকে বলবে। কিন্তু তুমি যদি রোজ প্র্যাকটিস করো, তুমি সেটা দেখবে তোমার বাংলা ভাষাটাও কিন্তু তোমার ফ্লুয়েন্টলি বলতে পারবে, ঠিক আছে। এই সমস্ত কারণের জন্যই আমরা করতে পারি না, স্পোকেন ইংলিশ ঠিকঠাক বলতে পারি না। পরের স্লাইডে কি বলছে, চিন্তা নেই, আপনি সঠিক জায়গায় এসে পড়েছেন, আমরা আপনাদের সমস্ত ভীতিগুলো কাটিয়ে স্পোকেন ইংলিশ শেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এবার চলুন একটা গেম খেলা যাক, ঠিক আছে। তার আগে আমি দেখে নিই যে চ্যাট বক্সে কেউ কিছু লিখেছে কি। 1 মিনিট। কোয়েল হালদার অ্যাডমিট হচ্ছে, চ্যাট বক্সে আবার দেখে নেবো, না কেউ কিছু লেখেনি। চলুন আমরা একটা ইন্টারাক্টিভ সেশন করব, আমরা সেখানে একটা গেম খেলবো, আমরা দেখে নিচ্ছি যে কিভাবে আপনাদের এই গেমটা খেলানো যায়। দেখুন, দেখুন স্ক্রিনে একটা ছবি আর একটা ইংলিশ ওয়ার্ড থাকবে, সেই দুটোকে ইউজ করে আমরা একটা সেন্টেন্স বানাতে হবে, ঠিক আছে। ধরুন একটা ছবি আছে, স্ক্রিনটা সবার কাছে ভিজিবল তো, একটু জানাবেন প্লিজ। হ্যাঁ, ওকে, দেখুন স্ক্রিনে আপনারা কি দেখতে পাচ্ছেন, একটা মোবাইল ফোন দেখতে পাচ্ছেন, আর একটা ওয়ার্ড আছে ইংলিশ ওয়ার্ড, সেটা হচ্ছে ইউজ, ঠিক আছে, মানে ব্যবহার করা। এই দুটো শব্দকে ব্যবহার করে, এই ছবিটা প্লাস এই শব্দটা ব্যবহার করে আপনাদেরকে একটা করে সেন্টেন্স চ্যাট বক্সে লিখতে হবে। এটা একটা ফান গেম, আপনারা সবাই চেষ্টা করুন, আমরা দেখবো, ঠিক আছে। আমরা 30 সেকেন্ড টাইম দিয়ে দিচ্ছি, আপনারা সবাই লিখুন, আমরা আপনাদের কমেন্ট লিখবো। দেখুন আমরা চ্যাট বক্স দেখে নিই কে কি বলেছে। সুস্মিতা মাহাতো, ওকে সুস্মিতা, আমি পুরুলিয়া থেকে। প্রতিমা, প্রতিমা লিখছে আই ইউজ মোবাইল রেগুলারলি, ওকে গ্রেট, খুব ভালো হয়েছে। সোহনা বিশ্বাস লিখেছে এভরিওয়ান, সরি ভুল করে চলে গেছে, ঠিক আছে ওকে। অরিন্দম সোম লিখেছে আই ইউজ মোবাইল এভরিডে, গ্রেট। সুখেন্দু সাঁতরা আই ইউজ মাই ফোন এভরিডে। সুখেন্দু, আপনাকে এসেছিল মোবাইল, আপনি ফোন লিখেছেন, যাই হোক এটা ঠিকই আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আপনারা আরো সবাই লিখুন, যারা সবাই আছেন আপনারা লিখুন। মহুয়া চক্রবর্তী লিখেছেন মোবাইল ভেরি ইউজফুল ডিভাইস। হ্যাঁ মোহাম্মদ, আপনি ঠিক লিখেছেন, কিন্তু আরেকটু বেটার করলে ভালো হতো। জয়ন্তী কর্মকার, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলার আছে কি বলুন। না স্যার, কিছু বলার নেই, কিন্তু ভুল করে চলে গেছে। ওকে, ইন্দিরা দাস লিখছেন আই ইউজ মাই মোবাইল এভরিডে, গ্রেট। শুভ্রা দত্ত আই ইউজ মোবাইল এভরিডে। জয়ন্তী আই ইউজ মোবাইল ফর ডেলি ইউজ, ঠিক আছে। অনুপ মন্ডল আই ইউজ মোবাইল এভরিডে ফর লার্নিং, ঠিক আছে, একটু ভুল হয়েছে তবে আমরা সেগুলো শিখিয়ে দেবো। ডলি খাতুন আই ইউজ মোবাইল এভরি টাইম এভরিডে, বাহ খুব ভালো। সঞ্জীব কুমার দাস আই ইউজ মোবাইল এভরিডে, বাহ খুব ভালো। টুম্পা বিশ্বাস আই লাইক টু ওয়াচ মোবাইল। টুম্পা দেখুন আপনার এখানে কিন্তু ইউজ শব্দটা কিন্তু নেই, আমরা বলেছিলাম দুটো, মানে ছবিতে যেটা আছে প্লাস ইউজ, এই শব্দটা এখানে আমরা নেই, আপনি আরেকবার চেষ্টা করুন। ঐশিকী মন্ডল লিখছেন নাওএডেজ মোবাইল হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট থিং ইন আওয়ার ডেইলি লাইফ, ওকে। ঐশিকী আপনিও লিখেছেন, কিন্তু এখানে ইউজ শব্দটা নেই, আপনাকে ইউজ শব্দটা ইউজ করতে হবে। যাই হোক আপনি খুব ভালো লিখেছেন, খুব ভালো। আজহারউদ্দিন বলছেন আই ইউজ মোবাইল এভরিডে, আমি প্রতিদিন মোবাইল ব্যবহার করি, ওকে গ্রেট। সুমাদে বলছেন আই ইউজ মোবাইল এভরিডে। স্নেহা আই ইউজ মাই মোবাইল এভরিডে। সবাই প্রায় একই রকম লিখছেন, একটু অন্যরকম একটু লেখার চেষ্টা করুন, ভালো লাগবে। সুস্মিতা মাহাতো আই ইউজ মোবাইল এভরিডে, ওকে গ্রেট। সৌমাল্য মল্লিক আই ইউজ মোবাইল ফর মাই ওয়ার্কিং পারপাস, বাহ গ্রেট, একটু অন্যরকম পেলাম। রূপলিমা দেবনাথ আই ইউজ মাই মোবাইল টু স্টে ইন টাচ উইথ মাই ফ্রেন্ডস, বাহ গ্রেট। পিউ দত্ত মোবাইল ইজ এ ভেরি এসেন্সিয়াল অ্যান্ড ইউজফুল ইলেকট্রনিক ডিভাইস,
বাহ, গ্রেট। আরো সবাই লিখুন। রুমারা লিখছেন আই ইউজ মোবাইল ফর ওয়ার্কিং পারপাস। ওকে, গ্রেট। টুম্পা বিশ্বাস আই ইউজ মাই মোবাইল ফোন অকেশনালি। বাহ টুম্পা, আপনি অকেশনালি ইউজ করেন, ভালো। জয়ন্তী কর্মকার লিখছেন আই ইউজ মোবাইল ফর এসেন্সিয়াল থিংস অ্যান্ড এনজয় এভরি মিউজিক অ্যান্ড ভিডিও অলসো। বাহ, গ্রেট, খুব ভালো। প্রতিমা লিখছেন এক্সেসিভ মোবাইল ইউজ ইজ ব্যাড ফর আওয়ার হেলথ। বাহ, গ্রেট। প্রতিমা, খুব ভালো লেগেছে আপনারটা। ঠিক আছে, আপনারা লিখুন, আমরা পরের রাউন্ডে যাচ্ছি। ঠিক আছে, দেখুন পরেরটাই কি বলেছেন। তাহলে প্রথমটা হলো, দ্বিতীয়টা দেখুন, একটা গ্লাসের জলের গ্লাস আছে প্লাস ড্রিঙ্ক আছে। ঠিক আছে, এটা দিয়ে আপনারা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করুন, একটু ইনোভেটিভ কিছু লিখুন। ঠিক আছে, একটা জলের গ্লাস আছে আর একটা ড্রিঙ্ক বলে শব্দ আছে, আপনারা চেষ্টা করুন। তার মাইক অন আছে, মাইকটা প্লিজ একটু মিউট করুন। দেখে নেবো আমরা কি কি লিখছে। কেউ একজন জয়েন করতে চাইছে, সোনালী ঘোষ। আমরা কতদূর পড়েছিলাম? এখান থেকে প্রতিমা পর্যন্ত পড়েছিলাম। প্রতিমা লিখছেন উই শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার এভরিডে। বাহ, গ্রেট। সুব্রত দত্ত লিখছেন আই ড্রিঙ্ক ওয়াটার। ভালো। জয়ন্তী কর্মকার উই নিড টু ড্রিঙ্ক 4 লিটার্স ওয়াটার এভরিডে ফর হেলদি লাইফ। গ্রেট, খুব ভালো হয়েছে। বাকিরা প্লিজ সবাই লিখুন। টুম্পা বিশ্বাস লিখছেন ড্রিঙ্কিং ওয়াটার ইজ ভেরি গুড ফর হেলথ। শোভনা বিশ্বাস লিখছেন এভরিওয়ান শুড ড্রিঙ্ক 4 লিটার্স অফ ওয়াটার এভরিডে। বাহ, খুব ভালো। সোমাদে লিখছেন আই ড্রিঙ্ক ওয়াটার এভরি মর্নিং টু স্টে হেলদি। বাহ, খুব ভালো। আরো সবাই লিখুন, ঝটপট লিখুন। আমাদের আরো অনেক রাউন্ড আছে, আমাদের খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরকে আমরা অনেক কিছু শেখাতে পারবো। প্রায় 10টা বেজে গেল। প্লিজ সবাই লিখুন তাড়াতাড়ি, আমরা নাহলে পরের রাউন্ডে যাচ্ছি। ওকে, আমরা নেক্সট এতে যাচ্ছি। পরের ছবিটা দেখুন, একটা বাঘের ছবি আছে প্লাস অ্যানিমাল লেখা আছে। একটা বাঘের ছবি আছে প্লাস অ্যানিমাল লেখা আছে, এটা দিয়ে আপনারা একটা সেন্টেন্স বানান। সবাই চেষ্টা করুন প্লিজ, ঠিক হোক ভুল হোক এখানে কোনো ব্যাপার নয়, চেষ্টা করাটাই আসল। যারা চেষ্টা করে তারা তার মানে শিখতে চায়। চেষ্টা করুন সবাই প্লিজ। হ্যালো, লিখুন আপনারা। হ্যাঁ, এই তো লিখেছেন। আমরা কতদূর পড়েছিলাম? সমাধি পর্যন্ত পড়েছিলাম। ঐশিকী মন্ডল উই নিড টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার টু স্টে হাইড্রেটেড। বা গ্রেট। জয়ন্তী কর্মকার লিখছেন আই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড সেভ মাই লাইফ। বা অরিন্দম সোম লিখছেন উই শুড ড্রিঙ্ক ওয়াটার ইনস্টিড অফ আদার আনহাইজেনিক। হাইজেনিক বানান ভুল, আপনারা দেখে বানানটা দেখে নেবেন, স্পেলিংটা ভুল হয়েছে। ড্রিঙ্কস কিন্তু খুব ভালো লেখা হয়েছে, একটু হাটকে হয়েছে। মহুয়া চক্রবর্তী লিখছেন টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বা শোভনা বিশ্বাস লিখছেন টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। ওকে। সুখেন্দু সাঁতরা আই এভরিডে ড্রিঙ্কিং ওয়াটার। সুখেন্দু বাবু, আপনার একটু ভুল হয়েছে গ্রামারে, তো আমরা সেগুলো পরে শেখাবো। সোমাদে টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। সবাই একই রকম লিখছেন। রুমা রায় টাইগার ইজ এ পাওয়ারফুল অ্যানিমাল। একটু অন্য রকমের লেখার চেষ্টা করুন। ইন্দিরা দাস ওয়াটার ইজ ভেরি নিডফুল ফর আওয়ার লাইফ। বাহ, গ্রেট। ডলি খাতুন লিখছেন টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বাহ, খুব ভালো। রূপলিমা দেবনাথ টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল।
ইন্দিরা দাস লিখছেন টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল, গ্রেট। সুব্রত দত্ত, টাইগার ইজ ভেরি ডেঞ্জার বানান ভুল, অ্যানিমাল। সুস্মিতা মাহাতো, টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। এখানে সুস্মিতা আপনার ভার্ব নেই কিন্তু, হ্যাঁ এখানে ইজ বসবে। অরিন্দম সোম লিখছেন উই শুড প্রিজার্ভ টাইগার হুইচ ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমাল। বা গ্রেট, খুব ভালো, খুব ভালো লাগলো আমার, এটা সব থেকে হাটকে লাগলো। সঞ্জীব কুমার দাস লিখছেন টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল, ঠিক আছে। ঐশিকী মন্ডল, টাইগার ইজ দ্য ফেরোসাস অ্যানিমাল, ওকে গ্রেট। টুম্পা বিশ্বাস লিখছেন দ্য টাইগার ইজ এ ডেঞ্জারাস অ্যানিমাল। জয়ন্তী কর্মকার লিখছেন টাইগার ইজ টেরিফাইং অ্যানিমালস। দেখুন এ দিচ্ছেন আবার অ্যানিমালস দিচ্ছেন, এটা হয় না, এগুলো আমরা পরে শেখাবো। দ্যাট মেক মি স্কেয়ার্ড, ওকে। কোয়েল হালদার লিখছেন টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, ইট ইজ আ ভেরি ফেরোসিয়াস অ্যানিমাল, ঠিক আছে গ্রেট কোয়েল। অনুপ মন্ডল লিখছেন টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল। আজহারউদ্দিন লিখছেন টাইগার ইজ আওয়ার হাংরি অ্যানিমাল। আবার ঠিক আছে, চেষ্টা করেছেন, খুব ভালো। আবার হাংরি অ্যানিমাল, এটা কোনো সেন্স বোঝাচ্ছে না। এর বাংলা মানে হচ্ছে টাইগার হলো আমাদের ক্ষুধার্ত পশু, এটা একটু গুছিয়ে লিখতে হবে, ঠিক আছে। চলুন আমরা পরের রাউন্ডে যাচ্ছি। পরের শব্দ কি আছে দেখি। দেখুন তরমুজের চিহ্ন আছে প্লাস সামার আছে। এই গরমে তরমুজের চিহ্ন, তরমুজের ছবি প্লাস এই গরমের জন্য সামার, এটা দিয়ে আপনারা লিখুন। দেখি আমরা কে কি লিখছেন। ইন্দিরা দাস লিখছেন ওয়াটারমেলন ইজ সামার ফ্রুট, ওকে ঠিক আছে। যা গরম পড়েছে সকলকে কিন্তু ওয়াটারমেলন খাওয়া খুব দরকার। কোয়েল হালদার লিখছেন আ গুড সামার ফ্রুট ইজ ওয়াটারমেলন, ইট ইজ ভেরি জুসি, গ্রেট। প্রতিমা লিখছেন ওয়াটারমেলন জুস ইন সামার স্টে হাইড্রেট আস, ইট ইজ ফুল অফ মিনারেলস, ওকে খুব ভালো। পিকু দত্ত লিখছেন ওয়াটারমেলন জুস মেক মি ফ্রেশ অ্যান্ড সামার, ভার্বের একটু এস হবে। জয়ন্তী কর্মকার লিখছেন ওয়াটারমেলন ইজ হাইড্রেটেড ফুড ফর সামার, ঠিক আছে খুব ভালো। অরিন্দম সোম লিখছেন ওয়াটারমেলন ইজ গুড ফ্রুট ফর সামার টু ডিহাইড্রেট আওয়ার বডি। না ডিহাইড্রেট হবে না, ডিহাইড্রেট মানে জল টেনে বের করে দেওয়া। ওয়াটারমেলন খেলে আপনার শরীরে তো জল ঢোকে, তাহলে এখানে হাইড্রেট হবে, ঠিক আছে। সূর্য সান আমাদেরকে ডিহাইড্রেট করে, ওয়াটারমেলন নয়। ঐশিকী মন্ডল লিখছেন ওয়াটারমেলন ইজ এ ফ্রুট হুইচ ইজ অ্যাভেলেবল ডিউরিং সামার, বা খুব ভালো। অনুপ মন্ডল লিখছেন ওয়াটারমেলন ইজ ডেলিশিয়াস ফুড ফর সামার, গ্রেট। রুবলিমা লিখছেন ওয়াটারমেলন ইজ এ ডেলিশিয়াস হাইড্রেটিং ফ্রুট, গ্রেট। টুম্পা লিখছেন রিয়েলি লাইক ইটিং ওয়াটারমেলন অন এ হট ডে। আপনার এখানে সামার ওয়ার্ডটা কিন্তু মিসিং আছে, ঠিক আছে। ডলি লিখছেন ওয়াটারমেলন ইজ এ ভেরি গুড ফ্রুট ফর সামার, ভালো হয়েছে। সোমাদে লিখছেন ওয়াটারমেলন ইজ মাই ফেভারিট ফ্রুট ডিউরিং সামার, গ্রেট। সঞ্জীব কুমার দাস লিখছেন ইটিং ওয়াটারমেলন ইজ এ গুড ফর হেলথ ইন সামার। আজহারউদ্দিন লিখছেন ওয়াটারমেলন ইজ সামার ফ্রুট। অরিন্দম লিখছেন সরি হাইড্রেট, ঠিক আছে। শুভ্রা লিখছেন ওয়াটারমেলন জুস ইজ সামার ভেরি হেলথফুল ফ্রুট, ওকে। সুস্মিতা মাহাতো ওয়াটারমেলন ইজ ভেরি গুড ফ্রুট ফর সামার টাইম, ভেরি গুড ফর হেলথ বডি, ওকে খুব ভালো চেষ্টা করেছেন। আমরা পরেরটাই দেখবো। তার আগে আপনারা একটু বলুন তো আপনাদের কেমন লাগছে, একটু মাইক অন করে যদি বলতে পারেন আপনাদের কি সেশনটা ভালো লাগছে? একটু ভালো লাগছে, কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে কারণ নতুন তো। একদম। আপনি কে বলছেন, একটু নামটা বলুন প্লিজ। আমার নাম আজহারউদ্দিন সর্দার। আজহারউদ্দিন, ওকে আজহারউদ্দিন। আমরা এখানে লিখতে বলছি, আপনি অবশ্যই বুঝতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমরা এখনো কিছু আপনাকে গ্রামার টেন্স কিছু শেখাইনি, আমরা জাস্ট একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন করাচ্ছি, তাই অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে, অনেকে ভুল লিখছেন, অনেকে খুব ভালো লিখছেন।
আমরা আমরা এগুলো নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? প্রতিমা লিখছেন হ্যাঁ স্যার ক্লাসটা ভালো লাগছে। সুস্মাতি লিখছে খুব ভালো লাগছে স্যার। ওকে। সৌমান্য লিখছেন ভালো লাগছে স্যার। ওকে, থ্যাংক ইউ, গ্রেট। চলুন আমরা পরের ওয়ার্ডে যাই। পরের ওয়ার্ড কি বলছে বলছি দেখুন। বলছি স্যার ইংরেজিটা খুলে খুলে বললে খুব ভালো হতো, বুঝতে পারতাম তাহলে। ঠিক আছে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব বাংলা শব্দ ব্যবহার করা যায়, ঠিক আছে? দেখুন এখানে বইয়ের ছবি আছে প্লাস লাইব্রেরি আছে। লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার, যেখানে বই রাখা হয়, ঠিক আছে? এই দুটো শব্দকে ব্যবহার করে আপনাকে একটা বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? একটা বাক্য তৈরি করুন। একটা বাক্য তৈরি করতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, আর কিছু অবজেক্টস লাগে, আর সাবঅর্ডিনেট কিছু লাগে, সেগুলো আমরা পরে আলোচনা করবো। আপনারা এই ছবিটা, বইয়ের ছবি আর লাইব্রেরির ছবি দিয়ে আপনারা একটা শব্দ বানান। চলুন আমরা দেখে নেবো কে কি লিখছেন। সোহনা বিশ্বাস লিখছেন আই লাইক টু রিড বুকস অ্যাট লাইব্রেরি, গ্রেট। বৌমা চক্রবর্তী লিখেছিলেন ওয়াটারমেলন ফুলফিল আওয়ার নিড অফ ওয়াটার ইন সামার, বাহ খুব ভালো। জয়ন্তী আগে লিখেছিলেন উই নিড টু ইট ওয়াটারমেলন অ্যান্ড এভরি হাইড্রেটেড ফ্রুট ফর হাই হিটেড, ঠিক আছে। টুম্পা লিখেছিলেন ওয়াটারমেলন শুড বি ইটেন ইন সামার, ওকে গ্রেট। চলুন আমরা নিচের গুলো পড়ে নিই যে লাইব্রেরি নিয়ে কে কি লিখছেন। আমরা সৌন বিশ্বাসের পর্যন্ত পড়েছিলাম। মহা চক্রবর্তী লিখেছেন বুক ইজ আওয়ার গুড ফ্রেন্ড অ্যান্ড লাইব্রেরি ইজ আওয়ার টিচার, বাহ খুব ভালো, খুব ভালো মহুয়া। পিউ দত্ত লিখেছেন টু স্টোর বুকস উই ইউজ লাইব্রেরি, বাহ খুব ভালো। প্রতিমা লিখছেন আই বরোড অ্যান ইন্টারেস্টিং বুক ফ্রম দ্য লাইব্রেরি ইয়েস্টারডে, বাহ খুব ভালো। ঐশিকী লিখছেন উই শুড ভিজিট আ লাইব্রেরি টু কালেক্ট স্টোরি বুকস, নভেলস, ম্যাগাজিনস এক্সেট্রা টু ইনক্রিজ আওয়ার নলেজ, বাহ খুব ভালো। ডলি খাতুন লিখছেন আই বরোড আ বুক ফ্রম দ্য লাইব্রেরি, বাহ। অরিন্দম সোম লিখছেন আই রিড গীতাঞ্জলি at National Library last Monday, বাহ। টুম্পা লিখছেন দ্য লাইব্রেরি হ্যাজ ভেরিয়াস টাইপস অফ বুকস, খুব ভালো। সঞ্জীব কুমার লিখছেন রিডিং বুক ইন লাইব্রেরি ইজ এ গুড হ্যাবিটস, ওকে। রূপলিমা লিখছেন আ লাইব্রেরি ইজ এ পিসফুল প্লেস টু স্টাডি বুকস, ওকে। শুভ্রা লিখছেন বুক সেলার্স হ্যাজ লাইব্রেরি, ওকে। জয়ন্তী লিখছেন নিড টু ইউজ লাইব্রেরি ফর এসেন্সিয়াল পারপাস, ওকে ঠিক আছে। আপনারা সবাই লিখুন, আমরা যাচ্ছি পরের স্লাইডে, কারণ আমাদের কাছে সময়টা খুব সীমিত আছে। সুমাদে লিখছেন দ্য লাইব্রেরি হ্যাজ এ লার্জ কালেকশন অফ ইন্টারেস্টিং বুকস, ওকে গ্রেট। দেখুন দেখুন পরের স্লাইডে কি বলছেন, কি বলছে মনে রাখবেন ইংলিশ কোনো স্কিল নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক বাংলা বা হিন্দির মতো। এবার ধরুন আমাদের সকলের বা ম্যাক্সিমাম লোকের এখানে যারা প্রেজেন্ট আছেন তাদের সকলেরই মাতৃভাষা হচ্ছে বাংলা। এবার বলুন আপনাদের কি বাংলা ভাষা বলতে গেলে কোনো মাথায় ভাবতে হয় যে আমরা কি বলবো বা ট্রান্সলেট করতে হয় যে কি শব্দ ইউজ করব? কখনো কখনো লেখার সময় আমরা ভাবি যে আমরা কোন ভালো শব্দটা ব্যবহার করব, বাক্যটা কিভাবে লিখলে আরো ভালো হয়, মার্জিত হয়, সেটা আমরা ব্যবহার করি। কিন্তু আমাদের বলার সময় আমাদের মাথায় অটোমেটিক চলে আসে, অটো পাইলট মোডে চলে আসে, অটোমেটিক, তাই তো? ঠিক তেমনই হিন্দিটা। আপনারা বলুন, আপনারা আশা করছি এখানে অনেকেই হিন্দি বলতে পারেন, হিন্দি লিখতে পারেন এবং হিন্দি পড়তে পারেন, প্রায় 95% লোক, তাই তো? কেউ কেউ আছেন হয়তো সেটা পারেন না, বা কোনো একটা পারেন, হয়তো বুঝতে পারেন, হয়তো পড়তে পারেন না, সেরকম কিছু ব্যাপার আছে। কিন্তু আমরা হিন্দিটা শিখেছি কি করে? আমরা হয় হিন্দি বলিউড সিনেমা দেখেছি, বলিউড সিনেমা দেখেছি, বা কার্টুন দেখেছি, ছোটা ভীম দেখেছি ছোট থেকে, সেই সমস্ত দেখে দেখে আমরা, বা হিন্দি গান শুনেছি, সংস, এই সমস্ত দেখে দেখে আমরা হিন্দিটা শিখেছি। আমরা এক্স্যাক্টলি
তো ডেডিকেটেডলি কোনোদিনও হিন্দিটা খুব কম লোকই করেছেন, কিন্তু আমরা না পড়েই শুধুমাত্র শুনে শুনেই আমরা হিন্দিটা বলতে পারি। ঠিক তেমনই আপনারা যদি আপনার ইংলিশটা শোনেন, পড়েন, দেখেন, তাহলে আপনাদের ইংলিশও কিন্তু হিন্দির মতো এরকম বা বাংলার মতো এরকম অটোমেটিক হয়ে যাবে। বুঝাতে পারলাম? তাহলে আপনাদেরকে কি করতে হবে? ইংলিশটা শুনতে হবে, আপনাকে ইংলিশটা পড়তে হবে, আপনাকে ইংলিশটা লিখতে হবে, ইংলিশটা আপনাকে বলা লাস্টে বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক দ্য ইংলিশ। ঠিক আছে? আপনারা কি শুনবেন? আপনারা শুনলেন ইংলিশ গান শুনতে পারেন, বা এখন পডকাস্টের যুগ, আপনারা পডকাস্ট দেখতে পারেন। ঠিক আছে? পডকাস্ট কে কে দেখেন আপনি বলে দিন, এটা লিখুন যে আপনারা কে কে পডকাস্ট দেখতে ভালোবাসেন। এখন পডকাস্টের যুগ, পডকাস্ট থেকে অনেক কিছু শেখা যায়। আপনারা বই পড়তে পারেন, কেউ কেউ লিখেছেন নভেল পড়েন, কেউ কেউ লিখেছেন ম্যাগাজিন পড়েন। আপনারা অ্যাটলিস্ট নিউজ পেপার পড়ুন। ঠিক আছে? নিউজ পেপার থেকে অনেক কিছু শেখা যাবে। রোজ অ্যাটলিস্ট কোনো একটা নিউজ পেপারে যে কোনো একটা আর্টিকেল, সেটা আপনাদের স্পোর্টস রিলেটেড হতে পারুক বা আপনাদের এন্টারটেনমেন্ট রিলেটেড হতে পারুক, যে কোনো আপনার যেটা পড়তে ভালো লাগে সেইটা রিলেটেড আপনারা পড়তে শুরু করুন। ঠিক আছে? রাইট। আপনারা চেষ্টা করুন ইংলিশে কিছু না হলেও লেখা। এই যে ধরুন আপনারা হোয়াটসঅ্যাপে টাইপ করছেন, ঠিক আছে, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছেন, কেউ অফিসের বসের সঙ্গে লিখছেন, কিছু লেখার সময় আপনারা চেষ্টা করুন সেটা সঠিকভাবে লেখার। কিভাবে লিখবেন সেটাই আমরা শেখাবো। এবং যে স্পিকিং এর জন্য সেটা তো আমাদের কোর্স থাকছেই, আমাদের কোর্সে আমরা কিভাবে আপনাদের ফ্লুয়েন্টলি স্পিক করতে পারবেন, কি করে কথা বলতে পারবেন সেটা আমরা শেখাবো। ঠিক আছে? চলুন আমরা পরের স্লাইডে যাচ্ছি। তার আগে এটা ডিলিট করি। দেখুন এই ছবিটা ভালো করে দেখুন, বি আ কিড আর বি আ বেবি। ঠিক আছে? এ কি বলছে এখানে? এ বলছে না জানি ওয়ার্ডস, না জানি গ্রামার না আর রুল, সেটা আবার কি জিনিস? এই বাচ্চাটা তো কিছুই জানে না। একটা বাচ্চা যখন আমরা দেখি, সে যখন কথা বলতে শেখে, সে তো কিছু জানে না, না ওয়ার্ড জানে, না গ্রামার জানে, না রুল জানে, সে তো কিছু জানে না। কিন্তু সে বলা প্র্যাকটিস করে। সে কি বলা থামায়? সে মা, বাবা, কাকা, হ্যান ত্যান সবকিছু বলে, আর খুব উৎসাহের সাথে বলে। এবং সে যখন বলে তখন কিন্তু আমাদের শুনতে সেটা কিন্তু খুব ভালো লাগে, আমরা তো সেটা খুব লাইক করি না? ইউটিউবে যদি আমরা কোনো বাচ্চার এরকম মানে আদো আদো কথা শুনি, কোনো শর্টস দেখি, আমরা তো একদম লাইক করে দিচ্ছি, লাইক করে দিই। আবার যদি কোনো ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকান কান্ট্রির কোনো বাচ্চা যদি ভুলভাল ইংলিশ বলে, সেটা শুনতে তো আরো ভালো লাগে। শর্টসে দেখবেন সেটাই আমরা খুব লাইক করে দিচ্ছি। মানে এটা ভাবি যে এইটুকু বাচ্চা ফরেন কান্ট্রি হয়ে ইংলিশ বলতে পারছে না, কেমন ইংলিশ বলছে, সেটা আমাদের শুনতে ভালো লাগে। ঠিক তেমনই আপনারা নিজেদেরকে এখানে একটা বেবি ভাবুন, একটা কিড ভাবুন। ঠিক আছে? তাই বলার সময় কোনো রকম ভাবে ঘাবড়াবেন না। আপনি যেটুকু জানেন, যতটা জানেন সেটা দিয়েই শুরু করুন। ঠিক আছে? আমরা আপনাদেরকে অ্যাজ এ বেবির মতো ট্রিট করব। ঠিক আছে? বেবিরা যেমন কথা বললে বড়রা যেমন খুশি হয়, প্রফুল্ল হয়, আমরাও সেরকম কিন্তু আপনাদের কথা শুনে আমরা যখন ভুলভাল বললেও আমরা কিন্তু সেটাকে এন্টারটেন করবো, আমরা সেটার ভুল ধরিয়ে দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। ঠিক আছে? বোঝাতে পারলাম? চলুন পরের স্লাইডে যাচ্ছি। চলুন আর একটা গেম খেলি। একটা গেম তো আমরা খেললাম, পরের একটা গেম খেলি। ঠিক আছে? সবাই রেডি তো? একটু মাইক অন করে বলুন সবাই রেডি কিনা। হ্যাঁ রেডি। হ্যাঁ রেডি। ওকে, পরের গেমটা আরো ভালো হবে আশা করি। চলুন দেখি পরের গেম কি খেলা যেতে পারে। দেখুন বাংলায় লেখা আছে, এটা কি লেখা আছে পড়ুন। মাইক অন করে যদি কেউ এটা পড়তে পারেন। এটা দেখুন লেখা আছে ম্যান্ডারিন। ম্যান্ডারিন মানে হচ্ছে চাইনিজ ভাষা। চাইনিজ ভাষা লেখা আছে, এটা আপনারা পড়তে পারছেন? যদি কেউ পড়তে পারেন আমাকে একটু পড়ে শোনান। কেউ পারছেন? মাইক অন করে বলুন। হ্যাঁ স্যার। না, চাইনিজ ভাষা এটা কি পড়া লেখা? সম্ভব নয়। পড়া সম্ভব হ্যাঁ। নয়, তাহলে এটা আমরা পড়তে পারলাম না। ঠিক আছে? আমরা পড়তে পারলাম না। ঠিক আছে? ঠিক আছে, পরের স্লাইডে কি বলছে দেখি আমরা। এইটা পড়ুন তো দেখি, এটা কি লেখা আছে? এটা হচ্ছে কোরিয়ান ভাষা। এখন তো বর্তমান দিনে যারা জেনজি মহিলা আছেন, মেয়েরা আছেন, তারা তো একদম বিটিএস আর্মির ফ্যান। তারা কোরিয়ার মতো চুল কাটছে, গ্লাস স্কিন চাইছে, তারা তো একদম কোরিয়ার ভাষা পড়তে পারে। এটা পড়ে শোনান তো, কে পড়তে পারেন? কেউ আছেন কোরিয়ান ফ্যান একদম? মানে এখনকার জেনজি যারা আছে কোরিয়ান ফ্যান নই। কোরিয়ান ফ্যান না, যারা মহিলা আছেন, জেনজি মহিলা মেয়েরা, হ্যাঁ তারা কিন্তু একদমই কোরিয়ান ফ্যান নয় স্যার। ওকে, যারা জেনজি আছেন ম্যাক্সিমাম দেখেছি
তারা তো বাংলা ভাষা থেকে বাংলা- ইংলিশ বাংলা ইংলিশের থেকে এখনো ঠিকঠাক কোরিয়ান করে ভাষা, উদ্ধার করতে, তারা বাংলাটা কোরিয়ান এখনো ভাষা ঠিকঠাক করে একদম, উদ্ধার করতে পারছি না, কোরিয়ান কি করে হুম, উদ্ধার করব? সেটাই। কিন্তু মহিলাদের মধ্যে এখন সেই ট্রেন্ড আসছে, যারা জেনজি, ঠিক আছে, আপনারা লক্ষ্য করে থাকবেন। চলুন, তার মানে এটাও আমরা পড়তে পারলাম না, তাই তো? এটাও আমরা পড়তে পারলাম না, সো স্যাড। চলুন পরের স্লাইডে যাচ্ছি, কি বলছে এইটা পড়ুন তো দেখি। দাঁড়ান, এটা ডিলিট করে। এটা কি লেখা আছে? এটা রাশিয়ান ভাষা লেখা আছে। এ তো রাশিয়ান ভাষা আপনারা কেউ এটা। দেখুন, আর এটা প্রবলেম এটা হচ্ছে কিন্তু কোনো কিছু ভয়েস আসছে না, কোনো রকম ভয়েস যেমন আসছে না, সবার কি এই প্রবলেমটা হচ্ছে? কোনো কিছু ভয়েস শুনতে পাওয়া যাচ্ছে না। ক্লিয়ারলি শোনা যাচ্ছে। শোনা, আর যেটা সবারই কি হচ্ছে ভয়েসের প্রবলেম হচ্ছে? আর একটু স্যার দেখে না, নেবেন, না, স্যার। কয়েকজন কয়েকজন জয়েন হতে চাইছে, একটু দেখে নেবেন, তারা জয়েন হতে পারছে না। ওকে, ওকে, দেখে নিই একবার। সবার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে কি, একটু দেখে নেবেন। দেখি কেউ জয়েন চাইছে কি না, কেউ জয়েন হওয়ার সেরকম আসেনি না, সবাই জয়েন হয়ে আছে, কোনো রিকোয়েস্ট নেই। অনেকেই ঠিক আছে, আমরা পাঠাচ্ছে দেখছি। আমাদের স্ক্রিনশট, যাও তাহলে রেকর্ডেড দিতে হবে ওদেরকে। ওকে, ঠিক আছে, আমরা সেটা দেখে নিই। এখানে কোনো এ নেই, ঠিক আছে, আমরা যাচ্ছি স্লাইডে। বলছি স্যার, যেগুলো হচ্ছে এখন সেগুলোর কি রেকর্ড পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, আপনি দেখতে থাকুন। দেখুন, রেকর্ড আমরা প্রোভাইড করে দেবো কালকে বা পরশুর মধ্যে। দেখুন, এটা লেখা আছে, এটা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা দেখুন তো, এটা কি আপনারা পড়তে পারছেন? পড়তে পারছেন কিন্তু দেখুন, এখানে লেখা আছে আর, এখানে আছে এম, এখানে আছে পি। এটা কি ভাষা আমি জানি না, কিন্তু সি, মানে হরফটা হচ্ছে ইংলিশ হরফ। আমরা পড়তে পারছি, কিন্তু আমরা বুঝতে পারছি কি? আমরা বুঝতে পারছি না। we are unable to understand, আমরা বুঝতে পারছি না, ঠিক আছে। তার মানে এটাতেও আমরা স্যাড ইমোজি পেলাম, আমরা এটাও বুঝতে পারছি না, ঠিক আছে। পরেরটা দেখি, পরেরটা কি বলছে। এইটাকে একটু পড়তে পারেন, বলুন, একটু পড়ে শোনান। मैं चावल खाता हूँ। খানা খাতা হুঁ। মে চাওয়াল খাতা হোক, আমরা এটা আমরা সবাই পড়তে পারছি তো? বা আমি যদি পড়ে শোনাই, মে চাওয়াল খাতা হোক, আপনারা শুনে সেটা বুঝতে পারছেন তো? বা কেউ কেউ লিখতেও পারবেন, যে মে চাওয়াল মে খাতা হোক, এরকম করে লিখতেও পারবেন, সবাই হিন্দিতে লিখতেও পারবেন। তার মানে এটা আমরা হ্যাপি ইমোজি পেলাম, আমরা এটা পড়তেও পারছি, আমরা এটা লিখতেও পারবো, এটা আমরা বুঝতেও পারবো, ঠিক আছে। পরের স্লাইডে দেখি কি বলছে। দেখুন, এটা কি ভাষায় লেখা আছে? এটা বলতে পারবেন এটা কি ভাষা? সবাই পড়তে পারছেন? কে বুঝতে পারছে না? যে বুঝতে পারছে না তিনি একটু বলুন না, যে আমি বুঝতে পারছি না। এরকম কেউ আছেন যে এটা পড়তে পারছেন না? বা আমি যদি এটা পড়ে শোনাই, আই ইট রাইস, আপনি বুঝতে পারছেন না? এরকম কেউ আছেন? এনিওয়ান আছেন? আশা করি কেউ নেই। আমরা এটা বুঝতে পারছি, আমরা এটা পড়তে পারছি, আমরা এটা লিখতে পারছি, হয়তো আমরা প্রপারলি এটা ফ্লুয়েন্টলি বলতে পারছি না, তাই তো? বা কেউ কেউ বলতেও পারছি, কিন্তু বলার জন্য আমি কনফিডেন্স পাচ্ছি না। বুঝাতে পারলাম? তাহলে আমি এটা দিয়ে বোঝাতে কি চাইলাম, দেখুন, আপনি ভাষাটা পড়তেও পারেন, লিখতেও পারেন, এবং কেউ বললে বুঝতেও পারেন। তার মানে আপনি জিরোতে নেই, ইউ আর নট অ্যাট দ্য জিরো। আপনি কিছুটা হলেও একটা স্টেপ এগিয়ে আছেন। এটা যদি জিরো হয়, আপনি, কেউ ধরুন পড়তে পারলো, সেখানে আছে, কেউ বুঝতে পারলো, সেখানে আছে, কেউ লিখতে পারলো, আর কেউ ফ্লুয়েন্টলি পড়তে পারলো, সেই জায়গাটা আছে। কেউ হয়তো এখানে আছেন, কেউ হয়তো এখানে আছেন, কেউ হয়তো এখানে আছেন, আর কেউ হয়তো এখানে গিয়ে একদম বলছেন চলো আমি সব শিখে গেছি। কেউ জিরোই তো নেই। তার মানে আপনাদেরকে একটা কংগ্রাচুলেশন জানাই, আপনারা কেউ জিরোই নেই। আপনারা এটা মানে শিখেছেন, আপনি বুঝতে পারছেন, তার মানে আপনি এটাকে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি এটাকে মানে ফ্রিলি কথা বলতে পারবেন। এটা কি আছে? তার মানে আপনি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। অন্যরা তো এইটুকুও পারেন না। কেউ কেউ আছেন দেখবেন আমাদের সে পড়তেও পারে না ঠিক করে, স্যার, আমাদের হচ্ছে ঠিক আছে, প্র্যাকটিসের অভাব। একদম। দেখুন,
লিখতে পড়তে বুঝতে পারছেন মানে সঠিকভাবে প্র্যাকটিস করতে পারলেই আপনি শিখে যাবেন, ঠিক আছে? আর সেটা শেখাবো আমরা, বুঝতে পারলাম? আমরা কি শেখাবো? একটা শর্টকাট উপায়, ঠিক আছে? একটা শর্টকাট উপায় আমরা শেখাবো। সেই পদ্ধতিটার নাম হচ্ছে আপসাইড ডাউন, ঠিক আছে? চলুন এটা একটু এক্সপ্লেন করি যে আপসাইড ডাউন পদ্ধতিটা কি। দেখুন, এটা একটা, ধরুন এখানে একটা ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগটা হচ্ছে যে আমি পড়তেও জানি, আমি লিখতেও জানি, আমি ফ্লুয়েন্টলি কথা বলতে জানি, একদম গড়গড় করে সবকিছু জানি, একদম বিশাল হাই ফাই লোক এখানে এসে উঠে গেছে। এ দেখুন লেখা আছে ফ্লুয়েন্সি ইন স্পোকেন ইংলিশ, এখানে আছে। মানে আপনাকে যদি এই শিখরে উঠতে হয়, শিখরে ওঠার জন্য আপনাকে কি শিখতে হবে? গ্রামার শিখতে হবে, তারপর আপনাকে টেন্স শিখতে হবে, আপনাকে ভোকাবুলারি জানতে হবে, তারপর সবকিছু জেনে আপনি আপনার স্পোকেন ইংলিশের স্পিডটা বাড়বে। এই যে ওঠার যে এই লং প্রসেস, এই প্রসেসটা শিখতে গেলে লোকের অনেক দিন সময় চলে যায়, 6 থেকে 8 মাস সময় চলে যায়, ঠিক আছে? তো ভালো করে আমি গ্রামার শিখবো, ভালো করে আমি টেন্স শিখবো, ভালো করে ভোকাবুলারি শিখবো, তারপরে গিয়ে যদি আমি ফ্লুয়েন্সি আনতে চাই, তাহলে আপনি তো এখানে উঠতে উঠতে হাঁপিয়ে যাবেন, এতটা উঠে দূর আর পাচ্ছি না, যত নিচে পালাই, আপনি ওখানে হাল ছেড়ে দেবেন, বুঝতে পারলাম? কিন্তু আমরা সেটা করব না। আমরা কি করব? আমরা আপসাইড ডাউন করব। আপসাইড ডাউন কি? এই মডেলটাকে খালি ঘুরিয়ে দেবো, ঠিক আছে? আমরা প্রথমেই আপনাদের শিখরে উঠিয়ে দেবো, মানে আপনারা প্রথম থেকেই ফ্লুয়েন্সিতে কথা বলতে শিখবেন। কিভাবে শিখবেন? মানে প্রথম দিন থেকে আপনাদেরকে আমরা ইংলিশে বলা প্র্যাকটিস করাবো, সেটা ভুল হোক ঠিক হোক যাই পারে হোক। বললাম না বি আ কিড, একটা সাইডে লিখেছিলাম তো, বি এ কিড, মানে একটা বাচ্চা যেমন কোনো ভয় না পেয়ে যে কোনো শব্দ বলে, সেই কিন্তু বলে তো, বলতে বলতে হাল তো ছেড়ে দেয় না, ঠিক তেমনই আপনাদেরকে ইংলিশে কথা বলানোর প্র্যাকটিস করাবো। তারপরে আমরা ধীরে ধীরে আপনাকে স্টক ওয়ার্ডস বানাবো, ভোকাবুলারি বানাবো, আপনাদের টেন্স শেখাবো, আপনারা ট্রান্সলেট করতে পারবেন, ঠিক আছে? ট্রান্সলেট করার পর সেটা কিভাবে ইনস্ট্যান্ট বলতে পারবেন, মাথায় না ভেবেই ইনস্ট্যান্ট উত্তর দিতে পারবেন, সেগুলো শেখাবো। তারপরে গ্রামারের রুল শেখাবো। অনেকে তো গ্রামারের রুল দেখে ভয় পেয়ে যায়, যে এটার পরে এটা এ প্লাস বি প্লাস সি হ্যান ত্যান করে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সেটা আমরা সবার লাস্টে শেখাবো। আমরা প্রেশার খুব কম দেবো, আমরা প্রথম থেকে আপনাদেরকে প্র্যাকটিস করা শুরু করাবো। আপনাদের যত পারবেন আমরা আপনাদেরকে কথা বলানো প্র্যাকটিস করাবো, বোঝাতে পারলাম? এখানে বলছে প্রথম দিন থেকে ইংলিশে কথা বলা আমরা শুরু করব, ঠিক আছে? মানে অ্যাজ পসিবল যত আমরা বেশি ম্যাক্সিমাম কথা বলাবো আপনার সাথে, তত বেশি ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন। সেটা আপনারা কিভাবে করবেন সেটা আমরা সব গাইড করব, সেটা আমাদের ক্লাসে আমরা দেখাবো, ঠিক আছে? দেখুন এখানে কি বলছে, যা জানি, যেটুকু জানি, ভুল হোক ঠিক হোক সেটাই বলবো। স্পিক ফার্স্ট অ্যান্ড ওভারকাম দ্য এরর্স লেটার। যা জানি সেটাই বলবো, ঠিক আছে? তারপরে দেখা যাবে যে আমাদের কি ভুল হচ্ছে কি না হচ্ছে, সেটা আমরা পরে গিয়ে দেখবো, সেটা পরে ঠিক করবো, ঠিক আছে? বিকজ লার্নার্স মেক মিস্টেক্স, যারা শিখতে চায় তারাই ভুল করে, ঠিক আছে? অ্যান্ড মিস্টেক্স মেক ইউ পারফেক্ট, ঠিক আছে? যত বেশি ভুল করবেন তত বেশি আপনারা ঠিক করতে পারবেন। একটা সেই পটারের গল্প ছিল না, একটা কুমোর, মানে আমি বলছি গল্পটা আপনাকে, একটা এ টিম করা হয়েছে, একটা বি টিম করা হয়েছে, ঠিক আছে? একটা প্রফেসর বলছে আমরা দুটো টিম করছি, দুটো টিম করে একটা টেস্ট করবো। এখানে 10 জন ছেলে নেওয়া হয়েছে, এখানে 10 জন ছেলে নেওয়া হয়েছে। সবাইকে বলা হয়েছে তোমরা মাটি দিয়ে, ক্লে দিয়ে পট বানাও, মানে মাটির একটা করে কলসি বানাও, ঠিক আছে? এ টিমকে বলা হলো তোমরা কোয়ালিটির ওপর ফোকাস করবে, ঠিক আছে? যেন পারফেক্ট হয়, একদম সুন্দর হয়, যেটা মানে বানানোর পর আমরা একদম লোককে দেখলেই লোকটা কিনে নেয়। আর বি টিমকে বললো তোমরা কোয়ালিটির ওপর কোনো ম্যাটারই করবে না, দেখবেই না, তোমরা কোয়ান্টিটির ওপর দেখো, তোমরা বেশি বেশি বানাও, তোমাদের কোয়ালিটি চেক করতেই হবে না, তোমরা বেশি বেশি করে বানাও, ঠিক আছে? এই করে 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 10 দিন ওদের টাইম দেওয়া হলো। 10 দিন পর দেখা গেল যারা এ টিম কাজ করছিল, যারা আমি বোর্ডটা পরিষ্কার করি, যারা এ টিম কাজ করছিল, এ টিম তো কোয়ালিটির ওপরই ফোকাস করেছে, আর বি টিম কেবল মাত্র কোয়ান্টিটির উপর ফোকাস করেছে, মাথা দেয় মানে ঘামাইনি যে আমার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, আমরা দেখবোই না, আমরা বানিয়ে যাবো। এরা কি করেছে, এরা কোয়ালিটির উপর ফোকাস করতে গিয়ে সেই একটা পলিসিকে নিয়েই পড়ে আছে, সেটা কি করে ভালো বানাবো, কি করে ভালো বানাবো। এরা একটা থেকে দুটোর জায়গায় যেতেই পারেনি, এই মিস্টেক্স থেকে এরা শিখতেই পারেনি। কিন্তু এরা যখন কোয়ান্টিটির উপর ফোকাস করেছে, এরা একটা কলসি বানিয়েছে, সেটা ভেঙে গেছে, দুটো কলসি বানিয়েছে, সেটা ভেঙে গেছে, তিনটের পর একটু ঠিক হয়েছে, চারটের পর আরেকটু ভালো হয়েছে, এই করে করে 10 নম্বর দিনে এরা কিন্তু একদম পারফেক্ট কলসি বানাতে পেরেছে, ঠিক আছে? বোঝাতে পারলাম গল্পটা? তাই তোমাদেরকে ইনিশিয়ালি কোয়ান্টিটির উপর ফোকাস করতে হবে রাদার দেন কোয়ালিটি। যত আমরা কোয়ান্টিটি
ওপর ফোকাস করবো তত আমরা বেশি মিস্টেক্স করব। আর মিস্টেক্স করলেই কিন্তু আমরা সেটা পারফেক্ট হবো। মিস্টেক্স মেক ইউ পারফেক্ট। যত বেশি মিস্টেক করবে তত তুমি কিন্তু পারফেক্ট হবে। সেটা তোমরা কিন্তু রিয়েল লাইফে অনেকে বুঝেছো, তোমাদের লাইফের বিভিন্ন ইভেন্ট, ঘটনা বা অ্যাচিভমেন্টস থেকে তোমরা বুঝেছো। চলো পরের স্লাইডে যাই। দেখো আমরা যেটা বললাম কোয়ান্টিটি আমরা ফোকাস করবো কোয়ালিটি থেকে। অ্যাট ফার্স্ট প্রথম দিকে কিন্তু আমরা কোয়ান্টিটির উপর ফোকাস করবো, ধীরে ধীরে কিন্তু আমরা কোয়ালিটির উপর যাবো। ঠিক আছে, চলুন বলা শুরু করি। ঠিক আছে, আমাদের ইংলিশ বলা এখন থেকে শুরু হবে। দেখো দেখুন সবাই মাইক আনমিউট করুন, আর আনমিউট করে আমার স্ক্রিনে যে লেখাটা উঠবে সবাই বলবেন। ঠিক আছে, দাঁড়ান আমি পরের সাইডে যাই, সেটা দেখে সবাই বলবেন। দেখুন, আই এম গোয়িং টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এই কথাটা সবাই একটু মাইক আনমিউট করে বলুন। কেমন বলতে পারছি? I am going to be fluent in English. I am going to be fluent in English. ওকে, বাকিরা বলুন। আই এম গোয়িং টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, মানে আমি খুব তাড়াতাড়ি I am going to be fluent in সাবলীল হতে চাইবো। সাবলীল, ফ্লুয়েন্টের I am বাংলা মানে হচ্ছে going to সাবলীল। be fluent in English. ওকে, আশা করছি সবার বলা হয়ে গেছে। সবাই প্লিজ একটু মাইকটা মিউট করে দিন। ফ্লুয়েন্ট কথার অর্থ হচ্ছে সাবলীল। সাবলীল মানে হচ্ছে আমরা যেটা বলতে গেলে ভাবি না, আমাদের মুখে গড়গড় করে বেরিয়ে যায়। ঠিক আছে, আমাদের ভাবতে টাইম লাগে না, আমরা অনর্গল কথা বলে যেতে পারি। অনেকে ভাবে ফ্লুয়েন্ট কথা মানে হচ্ছে স্পিড, হ্যাঁ হ্যাঁ করে মানে বন্দে ভারতের মধ্যে ছুটে যেন আমাদের মুখ থেকে ইংলিশ বেরোবে, সেটা নয় কিন্তু। ঠিক আছে, আপনি যদি বড় বড় স্পিকারদের কথা শোনেন, তারা দেখবেন তাদের কথার মধ্যে পজ দেয়। কেন পজ দেয়? পজ মেক্স ইউর সেন্টেন্সেস অর ইউর স্পিচ ওয়েটি, আপনার স্পিচটাকে আরো গম্ভীর বানিয়ে তোলে, আপনি অন্যদের কাছে অ্যাটেনশন বেশি পাবেন। ঠিক আছে, এবং অন্যরা আপনাকে আপনার প্রতি ইমপ্রেসড বেশি হবে। ঠিক আছে, বুঝতে পারলাম। ফ্লুয়েন্ট মানে কথার অর্থ হচ্ছে সাবলীল, অনর্গল কথা বলা। তার মানে এই নয় যে স্পিডে কথা বলা। বুঝতে পারলাম, আমরা সেই ফ্লুয়েন্সিতে আপনাদেরকে হাসিল করাবো। চলুন পরের স্লাইডে যাই। দেখুন, দিস কোর্স উড বি আ হ্যান্ড হোল্ডিং কোর্স। হ্যান্ড হোল্ডিং মানে হচ্ছে হাত ধরে পৌঁছে দেওয়া, হাত ধরে নিয়ে যাওয়া। বাচ্চারা যখন স্কুলে ভর্তি করে তখন দেখবেন বাবা মারা একদম ব্যাগ, মানে বাচ্চাদের ব্যাগ পিঠে নিয়ে হাত ধরে স্কুলে একদম বেঞ্চে বসে দিয়ে আসে, যে বাবা তুই এবার পড়, ছুটি হয়ে গেলে আবার নিয়ে যাবো। ঠিক সেরকম ভাবেই হবে এই ক্লাসটা। আমরা আপনাদের সব কিছু প্রোভাইড করবো, সব ভুলগুলো আমরা শিখিয়ে দেবো, আপনাদের শুধু সেটা ফলো করতে হবে। মনে হবে প্রথম প্রথম অনেকেরই মনে হচ্ছে যে ভুল হবে, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু কমিউনিকেট করতে পারছি না, কি বলছে আমার সব মাথার ওপর দিয়ে যাচ্ছে, আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এটা স্বাভাবিক, এটা হচ্ছে বলেই, প্রবলেমটা হচ্ছে বলেই কিন্তু আপনি এই কোর্সে প্রেজেন্ট আছেন, আজকে এই ডেমো ক্লাসে আপনি প্রেজেন্ট আছেন। ঠিক আছে, এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু আমরা কিওর করাবো। ঠিক আছে, চলুন পরের স্লাইডে কি বলছে, আমরা কি কি শেখাবো। দেখুন, এবার আসি একটু লেকচারে। আমরা কি শেখাবো? পার্টস অফ স্পিচ। ছোটবেলা আমরা শিখেছি পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো আমরা শেখাবো। আমরা টেন্স শেখাবো। আমরা টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। ট্রান্সলেশন মানে হচ্ছে বাংলা থেকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন। ট্রান্সলেট কথার মানে হচ্ছে পরিবর্তন করবেন। ঠিক আছে, ট্রান্সফার করবেন, বাংলা ডেটাগুলোকে ইংলিশে কিভাবে ট্রান্সফার করবেন। সেন্টেন্স মেকিং, কি করে শব্দ তৈরি করতে, কি করে বাক্য তৈরি করবেন, কি করে আমরা ডেইলি কনভারসেশন করাবো আপনাদেরকে। ঠিক আছে, ডেইলি হোমওয়ার্কস দেবো, উইকলি টেস্ট অ্যারেঞ্জ করাবো, আমরা টিপস দেবো, ট্রিক্স দেবো, টুলস অ্যারেঞ্জ করাবো। ঠিক আছে, টিপস মানে কি করে সহজভাবে আপনি শিখতে পারবেন, ট্রিক্স মানে কিভাবে করলে আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। আমরা তো দেখিয়েছিলাম যে আপনারা আপসাইড ডাউন পদ্ধতিতে আমরা আপনাদের শেখাবো, কিন্তু সেটাও আরো ফ্রুটফুলি কিভাবে হবে সেই ট্রিক্স আমরা শেখাবো। এবং টুলস, বর্তমান দিন হচ্ছে এআই এর যুগ। ঠিক আছে, আমরা এআই ইউজ করে এবং অন্যান্য আরো টুলস ইউজ করে আপনাদেরকে ইংলিশ শেখাবো, কিভাবে আপনারা সেই ফ্লুয়েন্সিটা অর্জন করতে পারবেন। ঠিক আছে, গ্রামার বেসিক টু অ্যাডভান্সড, আমরা আপনাদের গ্রামার শেখাবো, অ্যাডভান্স লেভেল স্পোকেন ইংলিশ কোর্স এবং অ্যাডভান্স লেভেল আমাদের স্পোকেন ইংলিশ কোর্স শেখাবো, অ্যান্ড মাচ মোর, এবং অন্যান্য আরো কিছু জিনিস শেখাবো। তার মধ্যে যেমন আছে যারা ফেমাস পার্সোনালিটি আছে তাদের স্পিচ
আমরা শুনিয়ে আমরা সেটাকে পার্সোনালিটি, যারা ফেমাস পার্সোনালিটি আছে, যেমন ধরুন শাহরুখ খানের শেখাবো, আলিয়া ভাট খুব ভালো কথা বলতে শেখায়, কথা বলে সেটা শেখাবো। এছাড়া বিদেশি ফরেন যে কমেন্টেটর আছেন বা মোটিভেশনাল স্পিকার আছেন, তাদের স্পিচ, তাদের কথাগুলো আমাদেরকে শেখাবো। ঠিক আছে, সেগুলো আমরা সবকিছু শেখাবো। চলুন পরের স্লাইডে দেখি। আর আমরা কি কি শেখাবো না, এই তো বললাম কি কি শেখাবো, আর কি কি শেখাবো না সেটাও আমরা বলে দিচ্ছি। দেখুন কি কি শেখাবো না, শুধু বোরিং গ্রামার মুখস্থ করাবো না। স্কুলে আমরা যেরকম বোরিং গ্রামার বই একটা কিনে নিলাম, চলো এখান থেকে এতটা পড়া, এটা মুখস্থ করে আসবে, সেরকম আমরা শেখাবো না। আমরা থিওরি বেস ক্লাস করাবো না, আমরা যেই গ্রামারের রুল পড়াবো বা যে থিওরিটা পড়াবো তার সাথে সেটা প্র্যাকটিক্যালও আমরা করে দেখাবো। শুধুমাত্র বুক রিডিং করানো হবে না, যে একটা প্যাসেজ দিয়ে দিলাম এটা পড়ে নাও, এটা পড়ে চলে আসবে। ট্রান্সলেশন মুখস্থ করানো হবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ট্রান্সলেশন আমরা ছোট থেকে অনেকেই মুখস্থ করে এসেছি, আমরা সেই মুখস্থ করাবো না, আমরা সেটাকে আমরা ট্রান্সলেশন বোঝাবো, বুঝিয়ে আমরা কিন্তু পড়ানোর চেষ্টা করবো। স্টুডেন্টসকে এম্বারাস করা হবে না, মানে কেউ যদি ভুল কিছু বলেন, সেটা গ্রামার হোক, সেটা উচ্চারণ ভুল হোক, আমরা তাকে নিয়ে এম্বারাস করবো না, তাকে তাকে নিয়ে হাসি মজাক করবো না। রং ইংলিশ বললে হাসাহাসি হবে না। স্কুল স্টাইল বোরিং টিচিং হবে না, মানে স্কুলে যেমন বোরিং টিচিং হতো সেরকম আমরা টিচিং করবো না, আমরা ডিজিটালি ইন্টারঅ্যাক্টিভ সেশনের মাধ্যমে আমরা সেটা পড়ানোর চেষ্টা করবো। শুধুমাত্র রাইটিং প্র্যাকটিস করানো হবে না, এই যে চলো এখান থেকে তোমাকে টাস্ক হলো যে রাইট অ্যান এসে অ্যাবাউট কাউ, গরু সম্পর্কে 10টা শব্দ লিখে আসো, আমরা সেইভাবে পড়াবো না। আমরা থিওরি পড়ানোর পাশাপাশি প্র্যাকটিক্যাল বেসড পড়াশোনাও করাবো। ওভার কমপ্লিকেটেড গ্রামার রুল শেখাবো না, ঠিক আছে। পারফেক্ট ইংলিশ না হলে কথা বলা যাবে না, এই ফিয়ার তৈরি করা হবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিস আমরা কখনোই করব না, ঠিক আছে। অযথা ভয় দেখানো হবে না, ঠিক আছে। এই একটা ওয়ার্ড দেখুন, এর উচ্চারণ হচ্ছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। এটা হচ্ছে ইংলিশ ডিকশনারিতে সব থেকে বড় ওয়ার্ড, ঠিক আছে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন, এটা 45টা লেটার্স আছে, ঠিক আছে। এটাকে একটা সিনথেটিক ওয়ার্ড বলা হয়। এক মিনিট, এটা সেই থ্রি ইডিয়টস এর মতো লেখা। একদম 3 ইডিয়টস এর মতো লেখা, ভাইরাস যেমন লিখছিল, ঠিক আছে। দেখুন এখানে হচ্ছে নিউমোনো, এটা একটা শব্দ, নিউমোনো এখানে একটা শব্দ হলো। এখানে কালারটা যদি আমি চেঞ্জ করি, আল্ট্রা মাইক্রোস্কোপিক, এতটা হলো একটা, এটা একটু ছোট করে। এখান থেকে হচ্ছে সিলিকো, এটা একটা শব্দ। এখানে হচ্ছে ভলক্যানো, এটা একটা শব্দ। কনিওসিস, ঠিক আছে। নিউমোনো একটা রোগের নাম, মানে কোনো রোগ বোঝাতে গেলে, যেমন নিউমোনিয়া এটা রোগ। আল্ট্রা মাইক্রোস্কোপিক, মানে মাইক্রোস্কোপিক মানে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, আল্ট্রা মানে হচ্ছে মানে আরো ছোট, মানে মানে সব থেকে আরো ক্ষুদ্র পার্টিকেল, যাকে মাইক্রোস্কোপে দেখতে গেলেও অনেক পাওয়ার বাড়াতে হয়, তাকে আল্ট্রা মাইক্রোস্কোপিক বলা হয়। সিলিকো কথা মানে হচ্ছে সিলিকা থেকে এসছে, মানে বালি, এক কথায় বালি, ঠিক আছে। ভলক্যানো মানে আপনারা সবাই জানেন, ভলক্যানো মানে হচ্ছে আগ্নেয়গিরি। কনিওসিস মানে রোগের একটা নাম, ঠিক আছে। 1 2 3 4 5, 5টা শব্দ, 5 ওয়ার্ডস মিলে তৈরি হচ্ছে একটা ওয়ার্ডস, ঠিক আছে। এটাকে বলা হয় সিনথেটিক ওয়ার্ড। এরকম আপনারা গুগলে সার্চ করে দেখবেন, সিনথেটিক ওয়ার্ড বলে সার্চ করবেন, বা লংগেস্ট ওয়ার্ড ইন ইংলিশ ডিকশনারি সার্চ করবেন, আপনাদের এই শব্দটা আসবে, ঠিক আছে। এটার উচ্চারণ হচ্ছে, আমি আবার বলে দিই, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। এবার আপনাদের মাথায় আসছে এর মানেটা কি, আর এটা আমি কেনই বা এখানে লিখে দেখাচ্ছি। এটা দিয়ে আমি বোঝাতে চাইছি আপনাদেরকে এরকম জটিল কোনো শব্দ বা জটিল কোনো জিনিস আমরা পড়াবো না। সেটা বোঝানোর বুঝতে গেলে আমাদের মানে আপনারাও পাগল হয়ে যাবেন, আমিও পাগল হয়ে যাবো, ঠিক আছে। সেই সমস্ত জিনিস আমরা শেখাবো না। এটার মানে দেখি, এটার মানে হচ্ছে, দেখুন, it refers to a lung disease caused by inhaling very fine ash and silicate dust। মানে কি বোঝা গেল, ওই যে সিলিকা আছে, সিলিকো লেখা ছিল, সিলিকো মানে হচ্ছে ছোট ছোট সিলিকেট ডাস্ট মানে হচ্ছে ধুলো, অ্যাশ মানে হচ্ছে যেগুলো সিমেন্ট কারখানা থেকে বেরোয়। মানে কোনো একটা মানুষের লাং মানে হচ্ছে ফুসফুসে যদি এরকম ধুলো এবং সিলিকা বালির যদি ধুলো ঢুকে গেলে তার যদি শ্বাস নিতে প্রবলেম হয়, সেই যে রোগটা হয়, সেই রোগটার নাম ছিল এটা, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানোকনিওসিস। এইটা ঠিক আছে, বুঝতে পারলাম। তাই আমরা অযথা এরকম জটিল জিনিস পড়াবো না। দেখুন
শশী থারুরের মতো কঠিন ইংলিশ তোমাদের ক্লাসে নেওয়া হবে না, আমরা লেমেন ল্যাঙ্গুয়েজ ইউজ করব। এবার বলো তো তোমরা এনাকে চেনো? এনার নাম হচ্ছে শশী থারুর। তিনি একজন কংগ্রেস এমপি। ইন্টারনেটে সার্চ করবে শশী থারুর বলে, তোমরা দেখবে এনার মানে এত সুন্দর ইনি ইংলিশ বলেন আর এত কঠিন কঠিন ইংলিশ বলেন, তার জন্য ইনি খুব বিখ্যাত। ঠিক আছে, কে কে চেনেন একটু বলুন তো, এনাকে কেউ চেনেন কিনা? কেউ চেনেন কি? হ্যালো, স্যার। ওকে, তাহলে আমরা এরকম কঠিন শব্দ পড়াবো না, আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করাবো, কিন্তু প্রথমেই শেখানো হবে না। দেখুন, যদি শশী থারুর ইংলিশ বলতো কিরকম, আমি একটা স্লাইড রেডি করেছি, এটা নর্মাল ইংলিশ, এটা শশী থারুরের ইংলিশ। আমরা যদি কাউকে বলি আই লাভ ইউ নর্মাল ওয়ার্ডে, শশী থারুর কিভাবে বলবে? আই হোল্ড ইউ ইন দ্য হাইয়েস্ট রিগার্ড, মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। মানে যদি কেউ তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে, গার্লফ্রেন্ড তো হাঁ করে থাকবে, কি বললো রে বাবা, তাকে ডিকশনারি করে ইন্টারনেট করে বুঝতে হবে। আমরা যদি বলি আই ওয়ান্ট এ কফি, শশী থারুর বলবে আই উড হাইলি অ্যাপ্রিসিয়েট এ কাপ অফ কফি। ঠিক আছে, ক্যান ইউ হেল্প মি আমরা যদি বলি, উনি বলবেন কুড ইউ বি কাইন্ড এনাফ টু অ্যাসিস্ট মি। আমরা যদি বলি দ্যাটস এ গুড আইডিয়া, উনি কি বলবেন? দ্যাটস অ্যান এক্সিলেন্ট প্রপোজিশন। ঠিক আছে, মানে একই কথা বলছেন খালি ঘুরিয়ে পেঁচিয়ে। ঠিক আছে, একই কথা বলছেন ঘুরিয়ে পেঁচিয়ে। তাই আমরা প্রথম দিকে এত ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না, আমরা কেবলমাত্র লেমেন ল্যাঙ্গুয়েজ, মানে যেটা সবাই বুঝতে পারেন সেরকম ভাষায় কথা বলবো। ঠিক আছে, এবার আমরা কিছু এফিকিউ রাখবো। এফিকিউ কথার অর্থ হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, মানে এই যে ডেমো ক্লাসটা করলেন তা থেকে বা যেটা আপনারা এনরোল করবেন তার জন্য কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখবো। ক্লাস কবে থেকে শুরু হবে, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে? দেখো, ক্লাস শুরু হবে 20 জুন থেকে। যেহেতু এটা 3 মাসের কোর্স হবে, তোমরা সবাই শুনেছো এটা 3 মাস ধরে হবে, ক্লাস চলবে 3 মাস ধরে, অর্থাৎ 24 থেকে 25টা লাইভ ক্লাস হবে, প্রয়োজন পড়লে ক্লাস বাড়ানো হবে। এটা 3 মান্থের কোর্স। ঠিক আছে, সেটা 20 জুন থেকে শুরু হবে। 20 জুনের পর থেকে 3 মাস টানা চলবে, শেষ হবে প্রায় 19 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঠিক আছে, এর মাঝখানে কাউকে আর অন্য কাউকে ভর্তি নেওয়া হবে না। তাই এই 3 মাসের জন্য আমরা একটা বাফার পিরিয়ড রাখছি। আজকে হচ্ছে 24শে মে, আর ক্লাস শুরু হবে 20 জুন থেকে, প্রায় 25 থেকে 26 দিন। এই 26 দিন আমরা একটা বাফার পিরিয়ড রাখবো, 20 জুন থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে। ঠিক আছে, ক্লাস শুরু হবে, ক্লাস হবে কি বার? প্রতি শনিবার রবিবার রাত 9টা থেকে। ঠিক আছে, ক্লাস হবে গুগল মিটে। বোঝাতে পারলাম? পড়ানোর ধরন কেমন হবে? দেখো, পড়ানোর ধরন হবে থিওরি বেসড পড়ানোর পাশাপাশি প্র্যাকটিক্যালি দেখানো হবে, আর সেই টপিক নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, যে থিওরিটা আমরা পড়বো সেটা নিয়ে প্র্যাকটিক্যালি আলোচনা হবে। রোজ হোমওয়ার্ক থাকবে, ক্লাসে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে এবং ক্লাস নোটসের পিডিএফ দেওয়া হবে। উইকলি আমরা টেস্ট অ্যারেঞ্জ করবো, কিউএনএ সেশন রাখবো এবং ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। টেলিফোনিক কনভারসেশন, আমরা প্রায় রোজ 15 থেকে 20 মিনিট আমরা টেলিফোনিক কনভারসেশন করবো। আমরা ডিবেট সেশন রাখবো। ডিবেট মানে হচ্ছে তর্ক, কোনো একটা টপিক দেওয়া হবে, তোমাদের দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হবে বা একটা টিম ভাগ করে দেওয়া হবে, তোমাদেরকে ডিবেট করতে হবে। তোমাদেরকে মক ইন্টারভিউ নেওয়া হবে, যারা ধরো ইন্টারভিউর জন্য বা জব প্রিপারেশন করছো তাদের জন্য আমরা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, আর কিভাবে শিখবো? দেখো, আমরা সিম্পল বেঙ্গলি আর ইংলিশ মিক্স মেথডে শেখানো হবে, ডেইলি স্পিকিং প্র্যাকটিস করানো হবে, রিয়েল লাইফ কনভারসেশনের মাধ্যমে শেখানো হবে। মানে তোমাদেরকে রিয়েল লাইফের বিভিন্ন জিনিস বলে দেওয়া হবে, সেগুলো কনভারসেশনের মাধ্যমে শেখানো হবে। লাইভ ইন্টারাকশন করা হবে, রোল প্লে করা হবে। ধরো তোমাকে বলে দিলাম তুমি একজন এয়ার হোস্টেস, তুমি একজন এয়ার হোস্টেস হয়ে তুমি একজন প্যাসেঞ্জারের সাথে কিভাবে কথা বলবে, বা তুমি একজন শপিং মলের ভেন্ডার, তুমি একজন কাস্টমারের সাথে কিভাবে কথা বলবে। ঠিক আছে, এরকম রোল প্লে করা হবে। ফিয়ার ফ্রি এনভায়রনমেন্টে প্র্যাকটিস করাবো। গ্রামার কি ইজি স্পোকেন মেথডে শেখানো হবে। বেঙ্গলি থেকে ইংলিশ থিঙ্কিং হ্যাবিট করানো হবে, মানে উইদাউট থিঙ্কিং, মাথায় না ভেবেই তুমি কি করে ফ্লুয়েন্টলি বলতে পারবে সেটা আমরা শেখাবো। রেগুলার কনফিডেন্স বিল্ডিং অ্যাক্টিভিটিস থাকবে। ঠিক আছে, আর কি কি শেখানো হবে? দেখো, পেয়ার কনভারসেশন প্র্যাকটিস হয়, মানে 2 থেকে 3 জনকে একসাথে আমরা পেয়ার করে দিলাম, পার্টনার হিসেবে বানিয়ে দিলাম, তাদেরকে প্র্যাকটিস করানো হবে। গ্রুপ ডিসকাশন হবে। ইনস্ট্যান্ট স্পিকিং চ্যালেঞ্জ, তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে, তোমাদেরকে বলতে হবে এর মধ্যে, এই টপিকের মধ্যে ইনস্ট্যান্ট তুমি বলো। ঠিক আছে, ভোকাবুলারি শেখানো হবে। লিসেনিং এবং স্পিকিং কম্বাইন প্র্যাকটিস করানো হবে। রিয়েল লাইফ সিচুয়েশন দেওয়া হবে। ডেইলি ইউজ অফ সেন্টেন্স ট্রেনিং করানো হবে। ফান গেমস করানো হবে, যেমন আজকে আমরা ফান গেমস করলাম, সেরকম ফান গেমস এর মাধ্যমে আমরা স্পিকিং অ্যাক্টিভিটি গুলো করবো, প্রোনাউন্সিয়েশন গুলো করবো। ঠিক আছে, অনেকেই বলে ইজ, IS কে বলে ইজ,
কারণ ছোটবেলায় আমরা ছাত্র বন্ধুদেরকে মুখস্থ করেছি ইজ, প্লিজ, কিন্তু এটাকে ইজ বলে। এই বর্গীয় নিচে একটা এরকম ফুটকি দিয়ে একটা শব্দ ছিল ইজ, প্লিজ। আমরা সে সমস্ত প্রোনাউন্সিয়েশন গুলো, প্রোনাউন্সিয়েশন কে অনেকে বলে প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, এখানে একটা ও বসিয়ে দেয়, প্রোনাউন্সিয়েশন না প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে। আমরা এই সমস্ত এগুলোকে কারেক্ট করবো, ঠিক আছে। পার্সোনালাইজড ফিডব্যাক এন্ড মোটিভেশন, ঠিক আছে। তোমরা যা ভুল করবে আমরা সেটা ফিডব্যাক এবং তোমাদেরকে মেন্টরিং করবো। হলো, দেখো এবার কোশ্চেন হচ্ছে যেটার জন্য সবাই ওয়েট করে আছে, কোর্স ফি কত? কোর্স ফির জন্য রেজিস্ট্রেশন ফিস হিসেবে আমরা 99 টাকা নেবো, এবং মান্থলি ফিস মানে আমরা 3 মাসে ভরাবো, প্রতি মাসে আমরা 350 টাকা করে নেবো। এখানে লেখা আছে দেখো 99 টাকা রেজিস্ট্রেশন ফি, 350 টাকা হচ্ছে প্রথম মাসের ফি, দ্বিতীয় মাসের ফি হচ্ছে 350 টাকা, তৃতীয় মাসের ফি হচ্ছে 350 টাকা, টোটাল হচ্ছে 1149 টাকা। এই তিনটেকে যাতে তোমরা সবাই অ্যাক্সেস করতে পারো, সবাই যাতে অ্যাফোর্ড করতে পারো, তার জন্য আমরা তিনটেকে একটা ইজি মান্থলি ইনস্টলমেন্টস রেখেছি। তোমাদেরকে 1149 টাকা টোটাল পড়বে। এবার ধরো কেউ যদি ভাবো যে আমি একবারেই দিয়ে দেবো, তার জন্য যারা একবারে পে করবে তাদেরকে 1149 টাকা দিতে হবে না, তারা পাবে 999 টাকায় কোর্সটা, কেবলমাত্র 999 টাকায় কোর্সটা পেয়ে যাবে, ঠিক আছে। আর একটা অফার আছে, কি অফার? দেখো রেফার অ্যান্ড আর্ন, এখন ডিজিটাল যুগ, সবকিছুর মধ্যে রেফার অ্যান্ড আর্ন আছে, তাই আমরাও একটা রেফার অ্যান্ড আর্ন বলে একটা সেকশন রাখছি, যেটা তোমাদের কোর্স ফি টাকাটাকে কমিয়ে দিতে পারে। কি হচ্ছে দেখো, যদি কোনো একজন তোমার থেকে ইন্সপায়ার্ড হয়, ধরো তোমার কোনো বন্ধুকে তুমি বললে দেখো আমি স্পোকেন ইংলিশ শিখেছি, তোমার থেকে ইন্সপায়ার্ড হলো, তাহলে তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে যদি কেউ ভর্তি হয়, তাহলে তোমার জন্য সে যে একজন ভর্তি হয়েছে তার জন্য তুমি 99 টাকা ছাড় পাবে, ঠিক আছে। দুজন যদি ইন্সপায়ার্ড হয় তাহলে 2 গুণ 99 টাকা যেটা হবে সেটা তুমি ছাড় পাবে। যদি 3 জন হয় 3 গুণ 99 টাকা তুমি ছাড় পাবে। আর ধরো হাইপোথেটিক্যালি স্পিকিং তোমার থেকে ইন্সপায়ার হয়ে 10 জন ইন্সপায়ার হয়ে গেল, তাহলে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমার 99 গুণ 10 990 টাকা তোমার কোর্স ফি হয়ে যাবে। আমাদের কোর্স ফি ছিল 999 টাকা, সেখানে তোমাকে দিতে হচ্ছে কেবলমাত্র 9 টাকা, ঠিক আছে। এ কি বলছে দেখো, এক প্যাকেট লেসের থেকেও তো সস্তা 9 টাকায়, ঠিক আছে। এটা তাদের জন্য বলছি যাদের নেটওয়ার্ক খুব স্ট্রং, যাদের ফ্রেন্ড সার্কেলে বা ফ্যামিলি সার্কেলে খুব গ্রিপ আছে, যারা তোমার কথা ইন্সপায়ার হয় তাদের জন্য, ঠিক আছে। এটা সবার জন্য নয়, যারা চেষ্টা করবে তাহলে তোমরা যদি জয়েন করাতে পারো তোমাদের কোর্স ফি অনেক ছাড় হয়ে যাবে। চলো পরের সাইডে যাই, কি বলছে দেখি। তাই তাড়াতাড়ি সিট বুক করো। দেখো এখানে কি বলছে, ডেমো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কিউআর কোড আমরা সেন্ড করব, তাতে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, তাহলেই তোমার অ্যাডমিশন হয়ে যাবে। আমরা পেমেন্ট নেবো 29 জুন পর্যন্ত, যেহেতু আমাদের 28 জুন থেকে আমাদের ক্লাস শুরু হবে, তাই আমাদের পেমেন্ট 29 জুন রাতটা বাংলায় লিখছি, রাত 8টা PM লিখে দিচ্ছি, আবার রাতও লিখছি, 8টা PM পর্যন্ত আমরা আমাদের পেমেন্ট অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। বলছি স্যার, টাকাটাকে যদি মাসে মাসে দিই তা অসুবিধা আছে? ঠিক আছে, আমি পরের স্লাইডে সেটা বলছি, দাঁড়ান পরের স্লাইডে সেটা জানাচ্ছি, আপনার ডাউটটা পরের সেশনে। দেখুন যারা আপনার কোশ্চেনের উত্তর দেখুন, যারা মান্থলি পেমেন্ট করবেন তারা 29 জুনের মধ্যে তাই কি করছেন, 99 টাকা রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন এবং 350 টাকা প্রথম মাসের ফিসটা দিয়ে দিচ্ছেন। তাহলে প্রথম মাসে 19 জুন, হ্যাঁ 19 জুন না 19 29 জুন? 19 জুন, 20 জুন থেকে শুরু হচ্ছে না, 20 জুন থেকে শুরু হচ্ছে, তাহলে আপনাকে তার আগের দিন 19 জুন টাকাটা দিতে হবে, বুঝতে পারলেন। আমরা এটা অ্যাডভান্স নেবো, অ্যাডভান্স। তাহলে আপনাকে 99 টাকা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হলো, এবং 19 জুনের মধ্যে আপনাকে 350 টাকা দিতে হলো, তাহলে আপনি প্রথম মাসের ক্লাসটা যতগুলো ক্লাস থাকবে সেটা 449 টাকা পাবেন, অ্যাক্সেস করতে পারবেন। ঠিক তেমনই একটা মাস ধরুন, এখানে 20 জুন থেকে শুরু হলো, এক মাস কাটলো 20 জুলাই, আবার 20 আগস্ট, এখানে আপনি 449 টাকা দিলেন, প্রথম মাসের ক্লাসটা করে দিলেন 29 জুন থেকে 29 জুলাই পর্যন্ত, সরি 20 জুন থেকে 20 জুলাই পর্যন্ত। তারপরের মাসে ঠিক তেমনই 350 টাকা, পরের মাসের যে ইনস্টলমেন্টটা এখানে 350 টাকা দিলেন, পরের মাসে ক্লাসটা করতে পারেন 20 জুলাই থেকে 20 আগস্ট। আবার যখন 20 আগস্ট আসবে তখন আপনাকে আবার 350 টাকা, এই যে তৃতীয় মাসের জন্য
তৃতীয় মাসে 350 টাকা দিলেন, তাহলে আপনি একদম আলটিমেটলি 20th সেপ্টেম্বর পর্যন্ত আপনার ক্লাস করতে পারবেন। আমরা এক্স্যাক্টলি এখন 20th সেপ্টেম্বর বলছি, কিন্তু যদি আমাদের প্রয়োজন পড়ে, দেখি আপনাদের প্রোগ্রেসটা কত দূর হয়, আমরা কোর্সটাকে কিন্তু বাড়াতেও পারি, এক্সপ্যান্ডও করতে পারি। 20th সেপ্টেম্বরের জায়গায় ধরুন হয়ে গেল অক্টোবরের ফার্স্ট উইক হয়ে গেল, ঠিক আছে? সেটা ডিপেন্ড করছে আপনাদের প্রোগ্রেস ওপর বা আমি কতটা শেখাতে পারছি তার উপর। যদি এক্সটেন্ড করা হয় তার জন্য কোনো এক্সট্রা ফিজ লাগবে না, ঠিক আছে? আপনাদের কেবলমাত্র 3 মাসের টাকা দিতে হবে। প্রথম মাসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, প্লাস 350 টাকা দিতে হচ্ছে, 449 টাকা। সেকেন্ড মাসের জন্য আপনাকে 350 টাকা, থার্ড মাসের জন্য 350 টাকা আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? আর যারা ওয়ান টাইম পেমেন্ট করবেন তাহলে তো কেবলমাত্র 999 টাকা দিয়েই আপনারা ভর্তি হতে পারবেন, ঠিক আছে? এবং পরের সাইডে কি বলছে তাহলে আপনারা বুঝতে পারলেন। আর একটা আমরা ঘোষণা করব, সেটা হচ্ছে আগামীকাল থেকে আমাদের আরো কয়েকটা কোর্সের ডেমো ক্লাস শুরু হচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই দেখেছেন, সেটা সম্পর্কে আমি বলে দিই একটু। দেখুন, মাইক্রো ওয়ার্কার্স কোর্স, এটা ডেমো ক্লাস হবে কালকে 25শে মে রাত 9:30 থেকে। এই ক্লাসে কি, এটা ছোট ছোট যে কাজ, মাইক্রো কথার অর্থ মানে আপনারা একটু জানলেন, মাইক্রো মানে ছোট, ওয়ার্কার্স মানে হচ্ছে ছোট ছোট কাজ, ওয়ার্কার্স মানে যারা কাজ করে, কর্মী, খুব ছোট ছোট কাজ, ঠিক আছে? কালকের ক্লাসে ডেমো ক্লাস আপনারা অ্যাটেন্ড করুন, আপনারা বুঝতে পারবেন এই সমস্ত ক্লাসে কি করে খুব কম সময়ের মধ্যে অধিক পরিমাণে টাকা ইনকাম করা যায়। ডেলি $1 থেকে $5 কামানো তো কোনো ব্যাপারই নয়। যারা প্রথম শিখছেন, প্রথম করেছেন, তারা $1 কামাচ্ছেন, এবং যত দিন যাবে আপনার প্রোগ্রেস বাড়বে, আপনারা $5 থেকে $8, $10 কামাতে পারবেন। সেটা কালকে ক্লাসে আলোচনা হবে, কালকে ক্লাসে আপনারা প্রেজেন্ট থাকবেন যাদের ইচ্ছা করবে। আর একটা 26 তারিখে আমার একটা ডেমো ক্লাস অ্যারেঞ্জ করছি, সেটা হচ্ছে সার্ভে, টুটাস এবং আইপিওএফ। সার্ভে কথার অর্থ হচ্ছে কিছু কিছু কোম্পানি তাদের নিজেদেরকে R&Dর ওপর, আর মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য কিছু কিছু কোশ্চেন তৈরি করে, এবং তাদের সাধারণ পাবলিককে বলে তোমরা সেই কোশ্চেনের অ্যান্সার দাও। সেই কোশ্চেনের ওপর ভর করে আমরা আমাদের R&D কে আরো ডেভেলপ করবো, R&D কে আরো আপগ্রেড করবো, ঠিক আছে? সেটাকে বলা হয় সার্ভে। কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে তোমরা ডলার ইনকাম করতে পারবে। ডুটাক্সটাও একটা ছোট ছোট কাজ, সেটা শেখানো হবে। আইপিওএফও কিছু ছোট ছোট কাজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করে সেটা ইনকাম করতে পারবো। সেই ক্লাসটা শুরু হবে 25শে মে, সরি ডেমো ক্লাসটা দেওয়া হবে 25শে মে রাত 9:30টায়, ঠিক আছে? তোমরা যা যে ইন্টারেস্টেড তারা আগামীকাল এবং পরশুদিন সেটা জয়েন করতে পারো, ঠিক আছে? টাইম একই থাকবে, তোমরা সেটা জয়েন করতে পারো, ঠিক আছে? এবার তোমরা আমাকে কোশ্চেন করো। থ্যাংক ইউ এভরিওয়ান, তাহলে দেখা হচ্ছে ক্লাসে। তোমাদের যা যা কোশ্চেন আছে তোমরা আমাকে করতে পারো, আমি এক এক করে সবার কোশ্চেনের অ্যান্সার করবো। বলছি স্যার, আমি মাসে মাসে দিলে কি অসুবিধা আছে টাকাটা? না খুব না, ভালো হতো খুব। মাসে আমার মাসে তো পক্ষে আপনি আর কি। দেখলেন, মাসে তো আপনি দেখলেন যে প্রথমে 99 টাকা দেওয়া হলো, তারপরে প্রথম মাসের জন্য 99 প্লাস 350 টাকা, প্লাস তারপরের মাসে 350, তারপরের মাসে 350, এটা মান্থলি ইনস্টলমেন্ট বলেই দেওয়া হলো, ঠিক আছে? আপনার অসুবিধা কোনো হবে না। 999 টাকাটা যে পেমেন্ট করবে তাকে কি 99ও দিতে হবে? না, তাকে 99 দিতে হবে না, তাকে কেবলমাত্র 999। আচ্ছা, টাইমিংটা কোন টাইমে থাকবে? দেখুন, আবার আমি দেখিয়ে দিচ্ছি।